তিনতলা বাড়ির ঘরের ভিতরের পরিবেশটা আজ বেশ থমথমে হয়ে আছে। যেন এক মুহূর্ত আগেও এখানে একটা বড় ঝড় হয়ে গেছে। রাতের গলার স্বর ভয়ে এবং অসহায়ত্বে থরথর করে কাঁপছে। তার চোখে জল টলমল করছে। তবুও সে তার বাবার কাছে শেষবারের মতো মিনতি জানায়। বাবা, বিশ্বাস করো, আমি কিছুই করিনি। আমাকে আর মেরো না বাবা। আমার ভুল হয়ে গেছে। যদি কোনো ভুল আমি করেও থাকি, মা, তোমরা কেন আমার কথা বিশ্বাস করছো না? একটু বোঝার চেষ্টা করো। আমি সত্যিই কিছু করিনি। রাহিল সাহেব ক্রোধে ফেটে পড়ে। তার চোখ দুটো থেকে যেন আগুন ঝরছে। পেশিগুলো রাগে শক্ত হয়ে ওঠে। তিনি হাতের লাঠিটা মেঝেতে সজোরে আছড়ে ফেলে। সেই শব্দে ঘরের প্রতিটা কোণ কেঁপে ওঠে। এই জানোয়ারের বাচ্চা, তোর লজ্জা করে না মিথ্যা বলতে? আমাদের চোখের সামনে দাঁড়িয়ে তুই এত বড় মিথ্যা বলিস? একটা মেয়ে তোর জন্য মিথ্যা বলবে? তার মান সম্মান নিয়ে মজা করবে? আমাদের কি তোর পাগল মনে হয়? একদম মেরেই ফেলবো। রাহিল সাহেবের প্রতিটি শব্দ বিষাক্ত তীরের মতো রাদের বুকে বিঁধে যায়। অসহ্য শারীরিক ব্যথায় কাতর হয়ে রাত চিৎকার করে ওঠে। তার চোখ থেকে বাঁধভাঙা জল ঝরতে থাকে। বাবা, আর মেরো না। আমি মরেই যাবো তো। তোমরা কেন আমাকে বিশ্বাস করছো না? আমি দিদি আপুর সাথে কিছুই করিনি, কিচ্ছু না। তোমাদের কসম। রাত তার পুরো কথাটা শেষ করতে পারে না। কসম কাটার আগেই তার মা ফাহিমা দ্রুত পায়ে এগিয়ে আসে। তিনি ক্রোধে কাঁপতে থাকে। মান সম্মান হারানোর ভয় যেন তার মাতৃত্বকে ছাপিয়ে যায়। মুহূর্তের মধ্যেই ফাহিমা ঠাস ঠাস করে রাতের গালে দুটো চড় মারে। এতটাই জোরে চড় মারে যে শব্দে চারপাশ যেন স্তব্ধ হয়ে যায়। রাতের ফর্সা গালে 5 আঙুলের স্পষ্ট লাল দাগ বসে যায়। রাত তার হাত দিয়ে গালটা ধরে। হতবিহ্বল চোখ নিয়ে সে দাঁড়িয়ে থাকে, যেন বুঝতে পারে না তার কাছে কি ঘটছে। তার দৃষ্টিতে কেবল অবিশ্বাস আর তীব্র যন্ত্রণা। রাতের মা ফাহিমা তিক্ত এবং কর্কশ গলায় চিৎকার করে বলে ওঠে, ওই চুপ কর। তোর মুখে আমাদের নিয়ে কোনো কসম যেন না শুনি। হারামির বাচ্চা, তোর লজ্জা শরম নেই? তোর থেকে 2 বছরের সিনিয়র একটা মেয়ের সাথে খারাপ কাজ করিস? তোর কি মনে হয় আমাদের মান সম্মান নেই? সমাজে মুখ দেখাবো কি করে? রিধি, রিধি, এদিকে আয় তো। ফাহিমা দ্রুত রিদিকে ডাক দেয়। রাদের চোখের সামনে এই দৃশ্য ঘটতে থাকে। রিদি ধীরে ধীরে এগিয়ে আসে। তার মুখটা ভয়ে, দ্বিধায় এবং কান্নায় মলিন হয়ে আছে। তার ভিতরের কষ্ট বাহিরে প্রকাশ পায়। রাত তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হৃদি কাছে দেখে রাতের বুকটা দুমড়ে মুচড়ে যায়। তার শরীর ঠান্ডা হয়ে আসে। তবুও সে যেন চেষ্টা করে। রিদি আপু, তুমি মিথ্যা কেন বলছো? আমি সত্যিই কিছু করিনি। আমি কখনো এমন কাজ করব না, তুমি জানো। তুমি একটু সবাইকে বলো না আমাকে না মারতে। তুমি কেন মিথ্যা বলছো? আমার সাথে কেন আমার সাথে এমন করছো? তুমি কি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? তবুও সে শেষ চেষ্টা করে। রাহিল সাহেব এ কথা শুনে অস্থির হয়ে ওঠে। তার ধৈর্যের বাঁধ একেবারে ভেঙে যায়। তিনি রাগে গড়গড় করতে করতে এগিয়ে আসে। রেডি, দাঁড়িয়ে আছিস কেন? তোর লজ্জা হচ্ছে না? জানোয়ারটার গালে কষে 2টো চড় দে। দরকার হলে জুতা দিয়ে মার। এই কুত্তার বাচ্চার জন্য আমাদের মান সম্মান সব শেষ হয়ে গেছে। মার ওটাকে। ওর মিথ্যা কথা আর শুনতে চাই না। মার। রাহিলের কথায় রাত ভয় পেয়ে যায়। সে তার বাবাকে থামানোর জন্য মরিয়া হয়ে ওঠে। তার কণ্ঠস্বর আবারও করুণ আকুতিতে ভরে ওঠে। বাবা, প্লিজ আমার কথা শোনো। আমার সাথে কেন এমন করছো? আমি সত্যিই কিছু করিনি বাবা। আমি রিধি আপুকে ভালোবাসি, শুধু এইটুকুই। কিন্তু সেই আকুতি কারো কাছেই পৌঁছয় না। সকলের সামনে দাঁড়িয়ে হৃদি তার হাত তোলে। রাতে চোখে তখন এক শেষ ভরসা। সে ভাবে হৃদি আপু হয়তো এখন সত্যিটা বলবে। কিন্তু হৃদি তাকে কিছু বলার সুযোগ না দিয়েই সজোরে রাতের গালে একটা চড় মারে। চড়ের আঘাতে রাত ভারসাম্য হারিয়ে ফেলে এবং ফ্লোরে সজোরে পড়ে যায়। তার কানের ভিতরে ভো ভো শব্দ হতে থাকে। মাথাটা ঘুরে যায়।
চারপাশের মানুষগুলোকে আবছা মনে হয়। মেঝেতে পড়ে থাকা অবস্থায়ও তার চোখ হৃদির দিকে স্থির থাকে। সে তার চোখে শুধু জানতে চায় কেন। রাত উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই হৃদি দ্রুত তার পা থেকে জুতা খুলে ফেলে। জুতা হাতে নিয়ে সে রাতকে মারতে উদ্যত হয়। ঠিক তখনই হৃদির মা সুমি দ্রুত এগিয়ে আসে। সুমি হৃদির হাত ধরে ফেলে। তিনি এই দৃশ্য আর সহ্য করতে পারেন না। হয়েছে, থাম, আর মারিস না। ভাই, ভাবি, তোমরাও পারো, এত মারতে হয়? ছোট একটা ছেলে, তোমাদের নিজের ছেলে তো। রাত, তুই উঠতো বাবা। সুমি রাতের দিকে সহানুভূতি নিয়ে তাকায়। তার চোখ দুটোতে মাতৃত্বের করুণায় চিকচিক করে। রাত উঠে দাঁড়ায় এবং সুমি মামির দিকে তাকিয়ে আকুতি জানায়। তার হৃদয়ের সব যন্ত্রণা যেন তার চোখে এসে জড়ো হয়েছে। মামি, তুমি ওদেরকে বোঝাও না। আমি কিছু করিনি মামি। আমি তো রিদি আপুকে ভালোবাসি। আমি কিভাবে অমন কাজ করব? আমি সত্যিই ভালোবাসি তাকে। আমি সেদিন সেখানে ছিলাম না, আমার উপর দোষ চাপানো হচ্ছে। তুমি তো জানো আমি কেমন ছেলে। রাদের এই কথাগুলো রাহিল সাহেবের ধৈর্যের শেষ সীমা ভেঙে দেয়। তিনি রাগে কাঁপতে কাঁপতে ঘরের মাঝখানে এসে দাঁড়ায়। তার মুখ দিয়ে কঠোর এবং হৃদয় বিতারক কথা বেরিয়ে আসে। প্রতিটি শব্দ রাদের বুক এফোর ওফোর করে দেয়। রাত, আমি তোর মুখ দেখতে চাই না। তুই এই বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যাবি। তোকে আর এই বাড়ির চৌকাঠের ভেতরে দেখতে চাই না। তোর মরা মুখ দেখতে চাই, তবুও তোকে এই অপবাদ নিয়ে এভাবে দেখতে চাই না। বের হয়ে যা তুই। রাদের চোখ জলে ভরে ওঠে। তার বাবার কঠিন চোখে এক ফোঁটা মায়া বা বিশ্বাস দেখতে পায় না সে। সে শেষবারের মতো মিনতি করে তার মায়ের দিকে তাকায়। মা বাবা, এভাবে তাড়িয়ে দিও না। আমি সত্যি বলছি মা, তুমি একটু বোঝাও না বাবাকে। আমি তো তোমারও ছেলে মা। ফাহিমা তার ছেলের দিকে একবার তাকায়। চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করে উঠলেও তিনি সঙ্গে সঙ্গেই তা মুছে ফেলে। তার মান সম্মান বোধ যেন তার মাতৃত্বকে গিলে খায়। তিনি আরও কঠিন হয়ে যায়। সমাজের সামনে মাথা হেঁট হওয়ার ভয় তার কাছে ছেলের যন্ত্রণার চেয়েও বড় হয়ে ওঠে। বেরিয়ে যা কুকুর, সামনে আসবি না। তোর মুখ আমরা দেখতে চাই না। আজ থেকে জানবো আমাদের কোনো ছেলে নেই। আমাদের ছেলে মরে গেছে, তুই মরে গেছিস। এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই রাদের বাবা মা দুজনে মুখ ঘুরিয়ে সামনে থেকে চলে যায়। তাদের পিছু পিছু হৃদিও চলে যায়। হৃদি যাওয়ার আগে একবারও রাদের দিকে ফিরে তাকায় না। ঘরের মধ্যে অসহায় রাত একাই দাঁড়িয়ে থাকে। তার শরীর জুড়ে তখনও চর লাঠির যন্ত্রণা, কিন্তু সেই যন্ত্রণা তার হৃদয়ের যন্ত্রণার কাছে কিছুই না। অসহায়ত্বে, অপমানে আর তীব্র যন্ত্রণায় রাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। হৃদির বিয়ে আর 3 দিন পর, আর তার ঠিক আগেই রাদের উপর এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। ঘটনাটি রাত বা তার পরিবার কেউই সহজে মেনে নিতে পারে না। অপমান আর অপবাদের ভার নিয়ে রাত সেদিন নীরবেই সে বাড়ি থেকে বেরিয়ে আসে। তার মাথায় তখন কেবল ঘুরতে থাকে তার বাবা মায়ের হৃদয় বিদারক কথাগুলো। তোর মরা মুখ দেখতে চাই, বেরিয়ে যা কুকুর। সে গ্রামের পরিচিত পথ ধরে হাঁটতে থাকে। হাঁটার সময় সে আর পিছনে ফিরে তাকায় না। তার চোখে এখন জল নেই, আছে কেবল এক শূন্য দৃষ্টি। কাঁধে সামান্য একটা ব্যাগ, ব্যাগটার ভিতরে কোনো জিনিস নেই, আছে কেবল পাসপোর্ট আর ভিসার সব পেপারস। স্যার, আপনার ঠিকানায় চলে আসছি, নামবেন না? ড্রাইভারের কথায় রাত যেন চমকে ওঠে। এতক্ষণ রাত গাড়ির সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে 5 বছর আগে সেই দিনের কথা ভাবছিল। স্মৃতিগুলো মনে করতেই তার মুখে একটা শুকনো, প্রায় অদৃশ্য হাসি ফুটে ওঠে। 5 বছর আগে রাত যে অপমান ও অপবাদ নিয়ে এই গ্রাম ছেড়েছিল, আজ 5 বছর পর রাত আবারও তার গ্রামের বাড়িতে এসেছে। রাত চলে গিয়েছিল অস্ট্রেলিয়াতে, তার ছোট চাচার কাছে। সেখানে পড়াশুনো শেষ করে রাত এখন পুরোপুরি পরিণত একজন মানুষ। সে কেবল শারীরিক নয়, মানসিক দিক থেকেও অনেক পরিণত। বাবার অসুস্থতার খবর শুনে সে ফিরে আসে। তার বাবা নাকি একবার রাতকে দেখতে চেয়েছে, তাই ফিরে আসলো রাত। রাত গাড়ি থেকে নামে। ড্রাইভার লাগেজ নামিয়ে দেয়।
রোদ ঝলমলে দিনেও তার চেহারায় একটা শীতল কাঠিন্য লেগে থাকে। ড্রাইভার লাগেজ নিয়ে বাড়ির ভিতরে যেতে চাইলে রাত তাকে থামিয়ে দেয়। তুমি গাড়ি নিয়ে চলে যাও, সময় হলে আমি কল দেব, তুমি চলে আসবে। স্যার আপনার ঠিকানায় চলে আসছি, নামবেন না? রাত মাথা নেড়ে তাকে বিদায় জানায়। ড্রাইভার গাড়ি নিয়ে চলে যায়। কিছুক্ষণ রাত স্থিরভাবে গেটের দিকে তাকিয়ে থাকে। তারপর সে ধীর পায়ে বাড়ির ভিতরে ঢোকে। 3 তলা বাড়িটা যেন আগের মতোই আছে, শুধু নতুন করে চারপাশে হালকা সবুজ রং করা হয়েছে, সেটা বোঝাই যায়। পাশে আরেকটা দোতলা বাড়িও উঠেছে। গেটের পাশে থাকা বকুল গাছটা আরও বড় হয়েছে। রাত আর আগের চেহারাই নেই। 5 বছর তাকে অনেক পরিবর্তন করে দিয়েছে। এখন সে আরও হ্যান্ডসাম হয়ে উঠেছে। তার উচ্চতা আরও বেড়েছে, শরীরটা আরও সুঠাম হয়েছে। মুখে খোঁচা খোঁচা দাড়ি, চুলগুলো বড় হয়ে বাবরি স্টাইল করা, চোখে একটা পাওয়ার চশমাও আছে। খুবই ভদ্র এবং শান্ত চেহারা এখন তার। সে আগে সেই অস্থির আবেগপ্রবণ কিশোর নেই, সে এখন খুবই ম্যাচিউর হয়েছে। তার চলার ভঙ্গিতে একটা আত্মবিশ্বাস দেখা যায় যে আগে ছিল না। মনে হয় এই 5 বছরে সে শুধু নিজেকেই পরিবর্তন করেনি, বরং মনের ভিতর জমে থাকা পুরনো ক্ষতের উপরে একটা শক্ত ইস্পাতের মতো আবরণ তৈরি করে নিয়েছে। এই আবরণ তাকে বাহিরের আঘাত থেকে রক্ষা করে। পায়ের মৃদু শব্দ করে রাত দরজার দিকে এগিয়ে যায়। তার বুকের ভিতর একটা চাপা উত্তেজনা কাজ করে। সে জানে তার বাবা মায়ের সামনে দাঁড়ানোটা সহজ হবে না। হয়তো আজও তাকে অপমানের শিকার হতে হবে, কিন্তু বাবার অসুস্থতার খবর তাকে টেনে নিয়ে এসেছে। সে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে। ড্রয়িং রুমে কেউ নেই। ঘরটা পরিপাটি করে সাজানো, কিন্তু কেমন যেন নিষ্পাপ। তবে পাশেই রান্নাঘর থেকে মৃদু খাবারের গন্ধ আসছে। রাত বুঝতে পারে রান্নাঘরে কেউ আছে। সে নিঃশব্দে ভিতরে প্রবেশ করে। পরিবেশটা শান্ত, যা 5 বছর আগে সেই উত্তাল পরিবেশে ঠিক বিপরীত। সে মনে মনে স্থির করে আজ কোনো বিতর্কে যাবে না, কোনো প্রতিবাদ করবে না। সে শুধু তার বাবাকে দেখতে চায়। পাশের ঘর থেকে মৃদু কণ্ঠস্বর ভেসে আসে। রাহিল সাহেব কথা বলে। ফাহিমা, রাদের না আজ আসার কথা? সে কি আসবে নাকি সে রাগ করে আসবে না? আমি তার মুখটা দেখতে চাই একবার। আমার সময় হয়তো আর বেশি নেই। কথাটা বলেই রাত থমকে দাঁড়ায়। তার বাবার গলার স্বরে একটা দুর্বলতা এবং অনুশোচনা স্পষ্ট। সেই কঠোর কণ্ঠস্বর আজ যেন ভেঙে পড়েছে। সে বুঝতে পারে তার বাবা এখন শারীরিক ও মানসিকভাবে দুর্বল। হয়তো সময় সব কিছু ভুলিয়ে দেয় না, কিন্তু মানুষের ভিতরকার অহংকারকে ভেঙে দেয়। রাতের চোখ ভিজে ওঠে। 5 বছর আগে এই মানুষটাই তাকে কুকুর বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, আর আজ সে তার মুখ দেখার জন্য কাতর। অনুতাপের এই উপলব্ধি রাতের সব রাগ ধুয়ে মুছে দেয়। আসবে গো আসবে। ও আসবে না তো কে আসবে? তুমি এত চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে রাখছি। তোমার ছেলের প্রিয় পায়েসটা বানাচ্ছি, রাত খুব পছন্দ করে। সে আমার জন্য কেন আসবে? আমি তো তাকে তাড়িয়ে দিয়েছিলাম। সে আমার কোনো কথা নাও শুনতে পারে। 5 বছর অনেক সময়। যদি সে ক্ষমা না করে? অমন কথা বলো না। রাগ করে ছেলেকে তাড়াতে পারো, কিন্তু ছেলের মন থেকে বাবাকে তাড়ানো যায় না। ও আসবে, আর এলেও তুমি শান্ত থাকবে, কোনো কথা বলবে না, ওকে কষ্ট দেবে না। রাত ধীরে ধীরে এগিয়ে যায়। সে বুঝতে পারে পুরনো সব কষ্ট আজ একপাশে সরিয়ে রাখতে হবে। সে শুধু ছেলে হিসেবে তার কর্তব্য পালন করতে এসেছে। বাবা। রাতের গলার আওয়াজ শুনে ফাহিমা ও রাহিল সাহেব দুজনেই চমকে ওঠে। রাহিল সাহেব বিছানা থেকে উঠে বসার চেষ্টা করেন, কিন্তু দুর্বলতার কারণে পারে না। তারা দরজার দিকে তাকায়। ফাহিমা রাতকে দেখে হবাক হয়ে যায়। তার চোখে মুখে অবিশ্বাস। এই সুদর্শন, গম্ভীর, আত্মবিশ্বাসী মানুষটি কি সত্যি তাদের সেই ছেলে? রাত, ফাহিমা দ্রুত পায়ে এগিয়ে আসে। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। 5 বছর পর ছেলেকে দেখছে, কিন্তু এই ছেলে আর আগের ছেলে নেই। চেহারায়, পোশাকে, চলনে সব কিছুতেই পরিবর্তন এসেছে। তুমি এসেছো? বাবা তুমি এসেছো? রাত তার মায়ের দিকে তাকায়।
তার চোখে কোনো অভিযোগ নেই, শুধু একটা চাপা কষ্ট ফুটে ওঠে। সেই কষ্ট 5 বছরের দূরত্বের কষ্ট, অপমানের নয়। হ্যাঁ মা, এসেছি। আমি তো জানতাম আমাকে আসতেই হবে। বাবা, তুমি কেমন আছো? তোমার শরীর ঠিক আছে? তুমি এত বদলে গেছো, কি হয়েছে তোমার? আমি ভালো আছি মা, চাচার কাছে ছিলাম। তুমি তুমি কি বাবাকে দেখতে এসেছো? ভেতরে আসবে না? হ্যাঁ, বাবাকে দেখতে এসেছি। বাবা কেমন আছেন মা? ফাহিমা, রাত ও কি সত্যি এসেছে? আমি কি স্বপ্ন দেখছি? রাত তার মায়ের পাশ কাটিয়ে বেডরুমের দরজায় গিয়ে দাঁড়ায়। তার বাবা তাকে দেখে 5 বছর আগের সেই কঠোর শক্তিশালী মানুষটি আজ বিছানায় দুর্বল হয়ে শুয়ে আছে। তার চোখ দুটো রাতের দিকে স্থির, সেই চোখে আজ শুধু ক্লান্তি আর অনুতাপ। বাবা, রাত, আমার সোনা বাবা, আমার দিকে একবার তাকা। তুই আমাকে ক্ষমা করে দিস বাবা। আমি তোকে ভুল বুঝেছিলাম। আমি রাহিল সাহেব কথাই শেষ করতে পারে না, তার গলার স্বর ধরে আসে। তিনি কান্নায় ভেঙে পড়ে। রাত দ্রুত এগিয়ে যায়, তার চোখের কোনো চিকচিক করে ওঠে। বাবা চুপ করো, কেঁদো না। আমি তোমাকে দেখতে এসেছি। তুমি কেমন আছো? ডাক্তার কি বলেছে? ডাক্তারের কাছে যেতে চাই না, শুধু তোমার নাম নেই। সারাদিন শুধু বলে রাতকে দেখতে চাই। রাহিল সাহেব বিছানায় শুয়ে থাকা অবস্থায় রাতের হাত ধরে। রাতের হাতে সেই কঠোর হাতের স্পর্শ নেই, আছে কেবল দুর্বলতা। তুই এসেছিস, এতেই আমি শান্তি পাচ্ছি। আমাকে ক্ষমা করে দিস বাবা। তোর উপর খুব অন্যায় করেছিলাম। আমি জানি তোর সাথে যা করেছি কোনোদিনও ভুলতে পারবি না। আমি ভুলে গেছি বাবা, অতীত ভুলে যাই। তুমি এখন চুপ করে থাকো, তোমার বিশ্রাম দরকার। আমি এখন তোমার পাশে আছি, আমি আর কোথাও যাব না। রাহিল সাহেব তৃপ্তির হাসি হাসে, সেই হাসিতে যেন 5 বছরের অপেক্ষার অবসান হয়। ফাহিমা তাদের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। রাত তার বাবার বিছানার পাশে এগিয়ে যায়। তার বাবা দুর্বল হাতে হাত বাড়িয়ে দিল। রাত এগিয়ে গিয়ে দ্রুত তার বাবার হাত ধরে। আমাকে ক্ষমা করে দে বাবা, আমার ভুল হয়ে গেছে। আমি তোর সাথে যা করেছি তার জন্য আমি খুবই লজ্জিত। রাহিল সাহেবের কথায় রাত আবেগে ভেঙে পড়ে। সে তার বাবার হাত চেপে ধরে, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে যায়, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলে, তুমি এমন করে বলো না বাবা, তোমার কিছুই হবে না, তুমি সুস্থ হয়ে উঠবে। আমি তো চলে এসেছি, আর কোথাও যাব না। এখন শুধু তোমার সুস্থ হওয়া দরকার। ঘরের এই দৃশ্যটা ফাহিমার মনে এক অদ্ভুত শান্তি এনে দেয়। তিনি বুঝতে পারেন, যাই ঘটুক না কেন রক্তের সম্পর্ক সব সময় টিকে থাকে। রাতের ফেরার মুহূর্ত যেন তাদের পরিবারে আবারও প্রাণ ফিরিয়ে আনে। রাত তার বাবার হাত ধরে চুপ করে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। বাবার দুর্বলতা দেখে তার ভিতরকার কষ্টগুলো যেন আরও জমাট বাঁধে। মা ফাহিমা পাশে দাঁড়িয়ে নীরবে অশ্রু ফেলে। পরিবেশটা শান্ত হয়ে এলেও রাতের মনে অসংখ্য প্রশ্ন ভিড় করে। বাবা, তুমি হঠাৎ এমন অসুস্থ হয়ে পড়লে কিভাবে? কি হয়েছে তোমার? রাহিল সাহেব কষ্ট করে হাসার চেষ্টা করে, কিন্তু সেই হাসি বেদনা বিধুর। কিছু হয়নি বাবা, বয়স হয়েছে তাই শরীর একটু দুর্বল হয়ে পড়েছে। তুই আসবি তাই হয়তো একটু বাড়াবাড়ি করি। তোকে একবার দেখতে পেলে যেন সব ভালো হয়ে যাবে। চুপ করো তো, ওসব কথা কেন বলো? রাত, তুমি চিন্তা করো না, ডাক্তার বলছে বিশ্রাম নিলে সব ঠিক হয়ে যাবে। কদিন ধরে তোমার বাবা ঠিকমতো কিছু খায় না, শুধু তোমার নাম নেয়। তোমার জন্য চিন্তা করে করে শরীরটা আরো দুর্বল করে ফেলেছে। তোমরা আমাকে জানাওনি কেন? এত বড় একটা ঘটনা আর তোমরা আমাকে জানাওনি? তোমার চাচার সাথে আমাদের কথা হয়, উনিই আমাদের শান্ত রাখে। তুমি তো অস্ট্রেলিয়াতে থাকো, আমরা তোমাকে বিরক্ত করতে চাইনি। তাছাড়া আগের বিষয় নিয়ে তোমার কাছে মুখ দেখাবো কিভাবে? তুমিও তো যোগাযোগ রাখোনি। আমরা ভেবেছি তুমি হয়তো আমাদের উপর খুব রাগ করে আছো। তোমরা কি মনে করো আমি তোমাদের কথা ভুলে গেছি? রাগ যতই করি না কেন, তোমরা তো আমার মা বাবা। যাই হোক, তোমরা এখন বিশ্রাম নাও, আমি ফ্রেশ হয়ে আসি। রাত তার বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নিজের ঘরের দিকে যায়। 3তলা বাড়িটা আজ হঠাৎ এমন ফাঁকা লাগে কেন? রিধিয়াপুরা কোথায়? তারা তো আগে একই বাড়িতে থাকতো।
এই প্রশ্নটা বারবার তার মনে আসে। সে একবার ভাবে মা বাবাকে জিজ্ঞাসা করবে, কিন্তু পরক্ষণেই ভাবে না থাক, যদি আবার কোনো কিছু মনে করে, তারা আঘাত পায় অথবা পুরনো ঘটনার পুনরাবৃত্তি হয়। সে কোনোভাবেই চায় না এই শান্তির মুহূর্তটা নষ্ট হোক। রাত দোতলায় আসে। তার চোখ যায় পাশের নতুন তৈরি বিল্ডিংটার দিকে, সেটাও দোতলা। সেই ছাদের রেলিংয়ে তার মামি সুমিকে দেখতে পায়। তার মানে তার মামা শাহিদ তাদের বাড়ির পাশেই নতুন বাড়ি করেছে। এই 5 বছরে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। হৃদি কি সেখানেই থাকে? কিন্তু থাকবে কিভাবে? সে তো জানে 5 বছর আগেই সে চলে যাওয়ার সময়ই হৃদির বিয়ে হবার কথা। এতদিনে হয়তো তার বাচ্চা কাচ্চাও হয়ে গেছে। হৃদি এখন আর তার জীবনের কেউ না, সে এখন অন্যের স্ত্রী। রাত নিজের রুমে এসে ফ্রেশ হয়। ঘরটা পরিপাটি করে গোছানো। সে দ্রুত জামা কাপড় পাল্টে নেয়। কিছুক্ষণ পর দরজায় মৃদু কড়া নাড়ার শব্দ শুনতে পায়। কে? দরজা সামান্য খুলে যায়। রাত তাকিয়ে দেখে তার ছোট বোন ইফতি দাঁড়িয়ে আছে। ইফতির চোখে মুখে আনন্দের ঝলক। ভিতরে আসবো ভাইয়া? হ্যাঁ, আয়। ইফতি দ্রুত পায়ে এগিয়ে এসে তার ভাইকে জড়িয়ে ধরে। অনেক বছর পর ভাইকে কাছে পেয়ে তার চোখ ভিজে ওঠে। রাতের মুখেও হাসি ফুটে ওঠে। এ বাড়িতে ইফতি একমাত্র ব্যক্তি যার সাথে রাতের সম্পর্কটা আজও এত সরল, এত সহজ। তুমি চলে যাবে ভাবিনি ভাইয়া। তুমি আসোনি কেন এতদিন? আমি কত খুঁজেছি তোমাকে। তোমাকে ছাড়া ঘরটা একদম ফাঁকা লাগে। বড় হয়ে গেছিস অনেক, আর এখন তো চলে আসলাম। তুই তো অনেক বড় হয়ে গেছিস, আর দেখতেও আগের চেয়ে অনেক সুন্দর হয়েছিস। কি করিস আজকাল? আমি তো সব সময় তোমার কথাই বলি। বাবা মা খুব একা থাকে। এখন তুমি এসেছো, বাবারও একটু শান্তি হবে। বাবা তোমার জন্য খুব চিন্তা করে। এখন থেকে আর একা থাকবে না, আমি আছি। চল নিচে যাই, অনেক ক্ষুধা লেগেছে। মায়ের হাতের পায়েস খেতে ইচ্ছা করছে। রাত আর ইফতি একসাথে নিচে আসে। খাবার টেবিলে বসে ইফতি নানা কথা বলে। রাত মন দিয়ে শুনতে থাকে আর হাসে। ইফতির কথায় কথায় সেই 5 বছরের শূন্যতা পূরণ হতে থাকে। দুপুরের খাবার খেয়ে এসে রাত একটা লম্বা ঘুম দেয়। লম্বা একটা ঘুম দিয়ে উঠে দেখে বিকেল 5টা বাজে। তারপর উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু বাইরে বের হয়। গ্রামের রাস্তার দিকে তাকাই। কতদিন এ পথে হাঁটা হয়নি। এই রাস্তা, এই বাতাস সব যেন খুব চেনা। একটু হাঁটাহাঁটি করতে থাকে রাত। তারপর ফোনটা বের করে পুরনো সেই চেনা পরিচিত সিমটা ফোনে ঢোকায়। দেখতে পাই অনেকগুলো কল আর মেসেজে ভর্তি হয়ে আছে। তার পুরনো বন্ধু রাফির নাম্বারটা বের করে কল দিল সে। 3বারের বেলায় ফোনটা রিসিভ হয়। ওই শালা, তুই কে রে? আর আমাকে ফোন দিয়েছিস কেন? কি চাস শালা হারামি কোথাকার? এত বছর পর আমার কথা মনে পড়লো? দোস্ত মাফ করে দে, দেখা কর, সব খুলে বলছি। আর নয়ন, সিয়াম, সাগর এদেরকে বলে দিস আমি ব্রিজের দিকে যাচ্ছি, চলে আয় সবাই। তুই থাক, আসছি, তোর খবর আছে। 20 মিনিট পর দেখে রাতের সব পুরনো বন্ধু হারামিগুলো হাজির। রাতকে দেখেই যে যার মতো মারতে থাকে কিলঘুষি, যেন ভালোবাসার বহিঃপ্রকাশ। আর বলতে থাকে, আমাদের কি বলার প্রয়োজন মনে করলে না শালা হারামি? চলে যাবার সময়ও জানালি না, আসার সময়ও জানালি না, তোর একটা ফোন করারও সময় হলো না। 5 বছর ধরে তোর কোনো খোঁজ নেই। তুই এভাবে হারিয়ে যাবি ভাবতেই পারিনি। তোর উপর আমাদের কি পরিমাণ রাগ জমে আছে জানিস? ফোন নাম্বারটাও পাল্টে ফেলেছিস। আমরা কি তোর বন্ধু না? মনে করেছিলাম কোনো বিপদে পড়েছিস। আরে থাম দোস্ত, সব বলছি। আসলে হৃদিয়াপুর কাহিনী নিয়ে মা বাবা বাড়ি থেকে বের করে দেয়। কাউকে কিভাবে জানাবো বল? সেই রাতে আমি অস্ট্রেলিয়াতে চলে যাই। ভিসা চাচ্চু অনেক আগে পাঠিয়ে রেখেছিল। ইচ্ছে ছিল ইন্টার পরীক্ষার রেজাল্ট নিয়েই যাব, সেটা আর হয়নি। সব তোরা জানিস। রাত ওদের সব কিছু খুলে বলে। ওরা মনোযোগ দিয়ে শুনে তো হাঁ করে তাকিয়ে থাকে। তারা বুঝতে পারে রাতের জীবনটা কি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। তোরা তো সব জানিস। এখন হৃদিয়াপুর কি অবস্থা? এখন তার বিয়ে হয়েছিল তো না? সে কোথায় আছে এখন? বাচ্চা কাচ্চা হয়ে গেছে? রাতের কথা শুনে ওরা যা বলল তা শুনে রাত শকড হয়ে যায়। আসলে তুই চলে যাবার পর রিধিয়াপুর বিয়ে ভেঙে যায়।
সে সবার সামনে বলেছিল তোকে ভালোবাসে। বিষের বোতল নিয়ে সে স্টেজে উঠেছিল। কথাটা শোনার পর রাত যেন পুরোই আকাশ থেকে পড়ে। তার চোখ দুটো স্থির হয়ে যায়। তার ভিতরের সমস্ত যন্ত্রণা আর কষ্ট যেন মুহূর্তেই ভোঁতা হয়ে যায়। এই 5 বছর ধরে সে যে অপমানের বোঝা বয়ে চলেছে, তা কি তবে এক মুহূর্তের ভুল বোঝাবুঝি ছিল? রীতি আপু তাকে ভালোবাসে, এই কথাটা যেন তার মস্তিষ্কের সব হিসেব নিকেশ পাল্টে দেয়। কি বলছিস এসব? বিয়ে ভেঙে যায় মানে? কেন কেন ভেঙে যায়? সে আমাকে কেন ভালোবাসবে? সে তো আমাকে ঘৃণা করতো। সে সবার সামনে বলেছিল তোকে ভালোবাসে। বিষের বোতল নিয়ে সে বিয়ের স্টেজে উঠেছিল। বিশ্বাস কর দোস্ত, আমি মিথ্যা বলছি না। রাদের কপালে স্পষ্ট ভাঁজ পড়ে। সে রীতিকে ভালোবেসেছিল, কিন্তু রীতি তো তাকে বিশ্বাস করেনি, তাকে অপমান করেছিল। তাহলে এই 5 বছরে কি এমন হলো? নাকি রীতি প্রথম থেকেই সত্যিটা জানতো? বিষের বোতল আর আমাকে ভালোবাসে বলেছিল? রাফি, কি বলছিস এসব? আমি তোকে বিশ্বাস করি না। এই গল্প বানানো। আমার সাথে মজা করছিস তোরা। বিশ্বাস না করে কি করবে? এটা সত্যি, পুরো পাড়া জানে। তার বিয়ে ঠিক হয় মফিজের ছেলে ফরহাদের সাথে, যে আমেরিকায় থাকে। খুব ধুমধাম করে সব ঠিক হয়েছিল। বিয়ের দিন সব ঠিক, বরযাত্রীও চলে আসে। পুরো গ্রাম সেদিন সাক্ষী ছিল। কিন্তু বিয়ের ঠিক আগেই রিধি আপু হলের মধ্যে সবার সামনে এই কাণ্ড করে। হ্যাঁ, আমাদের বাড়ির কয়েকজনও সে বিয়েতে ছিল। তারা দেখে আসে, সে স্টেজে উঠে চিৎকার করে বলে, আমি রাতকে ভালোবাসি, আমি রাতকে ভালোবাসি। সে বারবার এই কথাটা বলতে থাকে। আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। যদি আমাকে জোর করা হয় আমি বিষ খেয়ে মরে যাব। সে হাতে একটা ছোট বিষের বোতল ধরেছিল। আর ওই ফরহাদ ছেলেটা তো পুরোই ইনসাল্ট হয়ে যায়, মান সম্মান সব মাটিতে মিশে যায়। রিদি আপুর বাবা মা অনেক মানানোর চেষ্টা করে, তাদের পায়ে পর্যন্ত পড়ে যান, কিন্তু রিদি কিছুতেই রাজি হয় না। শেষ পর্যন্ত বিয়েটা ভেঙে যায়। রিদি আপু তখন কেবল কাঁদছিল আর বলছিল, আমি শুধু রাতকেই ভালোবাসতে পারি। রাদের কানে বন্ধুদের কথাগুলো যেন বারবার রিপিট হতে থাকে। তার বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যায়। 5 বছর ধরে বহন করা অপমানের ভার যেন এক মুহূর্তেই দূর হয়। তার মনে পড়ে যায় 5 বছর আগের সেই ভয়ঙ্কর দিনের কথা, যখন তার ভালোবাসার মানুষটি তাকে অবিশ্বাস করে চড় মেরেছিল। আহ, 5 বছর! এই 5 বছর ধরে কি ভুল বোঝাবুঝি চলছে? 5 বছর আগে হৃদিকে একটা ছেলে খুব বিরক্ত করত। রাস্তাঘাটে সব সময় বাজে কথা বলতো, কুৎসিত ইঙ্গিত দিত। ছেলেটার নাম ছিল আকাশ। আকাশ হৃদিকে খুব বিরক্ত করত। হৃদি পড়তো অনার্স 2য় বর্ষে, আর রাত তখন ইন্টারে পড়ে। সম্পর্কে তারা মামাতো ফুপাতো ভাই বোন। তারা একই বাড়িতে থাকে, তাই একে অপরের ভালো মন্দের দিকে খেয়াল রাখাটা স্বাভাবিক ছিল। একদিন তারা দুজন কোচিং থেকে একসাথেই ফিরছিল। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। পাড়ার মোড়ে হুট করে তাদের সামনে আকাশ এসে দাঁড়ায়। আকাশের সাথে তার আরও 2-3 জন সঙ্গী ছিল। তাদের চোখে ছিল তাচ্ছিল্যতা। রিধি, আমার প্রপোজে কি ভাবলে? তোমাকে না বলেছি আমি ভালোবাসি তোমাকে? বারবার রিজেক্ট কেন করো? আকাশের কথা শুনে হৃদির মুখটা রাগে ও বিরক্তিতে কুঁচকে যায়। সে চারপাশে তাকায়, কেউ নেই। রাস্তা প্রায় ফাঁকা। দেখো, তোমাকে আমার পছন্দ না। তুমি একটা বকাটে ছেলে। তোমার সাথে কখনো এইসব নিয়ে আমি ভাবিনি। চলে যাও এখান থেকে, না হলে তোমাকে পুলিশে দেবো। আমি তোমাকে আমার বাবাদেরকে দিয়ে শাস্তি করাবো। আকাশ মুখ টিপে হাসে। তার হাসিটা কুৎসিত এবং ভয়ঙ্কর লাগে। সে হৃদির দিকে এক ধাপ এগিয়ে আসে। তার চোখ দুটোতে তখন অন্যরকম এক লালসা। না না, তা হবে না। তোমাকে তো তুলে নিয়ে যাব। তোমার অবস্থা কি করব জানো না? আমার বাচ্চা তখন তোমার পেটে হবে। তখন আমাকে বিয়ে না করে যাবে কোথায়? বাজে কথাটা শোনা মাত্রই রাতের মাথায় রক্ত উঠে যায়। তার ক্রাশ বোনকে নিয়ে এমন জঘন্য কথা, সে আর নিজেকে সামলাতে পারে না। মুহূর্ত দেরি না করে সে আকাশের গালে সজোরে একটা চড় মারে। চড় খেয়ে আকাশ থতমত খেয়ে যায়। তার গালের রাদের 5 আঙুলের ছাপ স্পষ্ট হয়। তার সঙ্গীরাও অবাক হয়। আকাশ রাগে ফুঁসতে ফুঁসতে রীতির দিকে তাকায়। সে ঝট করে রীতির হাত ধরে ফেলে শক্ত করে। রীতির নরম কবজিতে তার শক্ত আঙুলগুলো বসে যায়।
তোর ফুফাতো ভাইকে দিয়ে আমাকে মার খাওয়ালি, তোকে আজ তুলে নিয়েই যাব, দেখবো তোর ভাই কি করে। রীতি যন্ত্রণায় চিৎকার করে ওঠে। আকাশ রাতের দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দেয়, যেন কোনো গোপন খেলা খেলছে। হাত ছাড় জানোয়ার, আমার লাগে। না, ছাড়বো না, দেখ তবে। এরপর আকাশ ফোন বের করে। রাতের দিকে তাকিয়ে আকাশ চোখ টিপ মারে, যেন একটা সস্তা থিয়েটার মঞ্চস্থ করছে। সে রীতিকে তার গোসল করার একটা ভিডিও দেখায়। রীতিরা পিকনিকে গিয়েছিল, সেখানে দিঘিতে রীতি গোসল করেছে। কেউ একজন সে ভিডিওটা করেছে। ভিডিওতে রীতির গায়ে আধা খোলা ড্রেস। রীতি ভিডিওটা দেখে স্তব্ধ হয়ে যায়, তার চোখ কপালে উঠে যায়, সারা শরীর যেন মুহূর্তেই ঠান্ডা হয়ে যায়। তোর কাছে এটা কিভাবে, কেন কেন করেছিস ভিডিও? কি করেছে এই ভিডিও, বল আমাকে। সত্যি বলবো কে করেছে? দাঁড়াও, আমি ফোনে সেন্ড করি, দেখলে হয়তো বিশ্বাস করবে। হ্যাঁ, কে দিয়েছে ভিডিও, এক্ষুনি বল। ভিডিওটা রাত দিয়েছিল আমাকে। তোমার পরিবারেরা পিকনিকে গিয়েছিল, আমি ওর থেকে ছাড়া কিভাবে পাবো বলো? সেই ভিডিও করে পাঠিয়েছে। আমি তাকে 5,000 টাকা দিয়েছিলাম এটার জন্য। ব্যাস, আকাশের মুখ থেকে কথাটা বের হওয়ার সঙ্গে সঙ্গেই রীতি সেখানে দাঁড়িয়েই রাতের গালে কষিয়ে একটা চড় দেয়। রীতির এই অপ্রত্যাশিত আঘাতে রাত হতভম্ব হয়ে যায়। তার কানে তখন কিছুই ঢুকছিল না। সে শুধু দেখছিল হৃদির চোখে ঘৃণা, অবিশ্বাস আর তীব্র অপমান। তার পৃথিবী যেন মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যায়। তুই এত খারাপ রাত, জানতাম না তুই আমার সাথে এমন কাজ করতে পারলি। কাজটা তুই আমার সাথে না করলেও পারতিস। তোকে কখনো আমি ক্ষমা করবো না। তুই তো আমার ভাই, আমি তোকে বিশ্বাস করতাম। কথাটা বলেই হৃদি কাঁদতে কাঁদতে দৌড়ে বাড়ির দিকে যায়। আকাশ আর তার সঙ্গীরাও সেই সুযোগে পালায়। তাদের মুখে তখন বিজয়ের হাসি। হৃদি বাড়ি গিয়ে কাঁদতে কাঁদতে সবাইকে সব জানায়। আর তখন রাদের মা বাবা তাকে অনেক মারধর করে। রাদের কোনো কথাই সেদিন কেউ বিশ্বাস করেনি। রাত চিৎকার করে বলেছিল সে নির্দোষ, কিন্তু আবেগের তীব্র মুহূর্তে কেউ তার কথা শোনে না। সেই মুহূর্তে হৃদি তার সবচেয়ে বড় আঘাতটা রাদের উপর করে। রাত তখন বন্ধুদের কাছে জানতে চায় রীতি এখন কোথায় থাকে, কেন সে বিয়ে ভাঙল। সে কি আকাশের মিথ্যা বুঝতে পেরেছিল? সে এখন তোদের পাশের বাসা তোর মামা মামির সাথে থাকে। বিয়ে ভেঙে যাওয়ার পর তার বাবা মা তাকে নিয়ে আলাদা বাড়ি করে থাকে। রিধি আপুর যখন দেখে তুই চলে গেছিস, তখন সে বুঝতে পারে তুই নির্দোষ। মানে আকাশ নিজেই জানায় সেটা। এই যে এই ভিডিও তার লোক করেছে। রিধি আপু সেসব প্রমাণ নিয়ে পুলিশকে জানায়। আকাশকে পুলিশ ধরে নিয়ে যায়। সব সত্যি তখন সবার সামনে আসে। রিধি আপু অনুশোচনায় ভুগতে থাকে। রাদের চোখ ভিজে ওঠে। 5 বছরের ভুল, 5 বছরের যন্ত্রণা এক মুহূর্তেই যেন তার সামনে এসে দাঁড়ায়। অপমানের দিন যদিও রিধি রাদের কথা না শুনেই কাঁদতে কাঁদতে চলে গিয়েছিল, তবুও রাত চলে আসার মুহূর্তে পাগলের মতো তার পিছু পিছু আসে। বাড়ির গেটের সামনে এসে সে রিধিকে চলে আসার আগে শেষবারের মতো অনুরোধ করে। রাদের কণ্ঠস্বর তখন অসহায়ত্ব আর ভালোবাসার কম্পমানে কাঁপে। রিধি আপু, আমি অন্য কাকে চাই না, শুধু তোমাকে চাই। তুই যদি আজ আমাকে ফিরিয়ে দিস, আমি সেই জায়গায় চলে যাব যেখান থেকে গেলে আমাকে আর পাবি না। আমি কিছুই করিনি, সেটা আমি জানি। শুধু তোকে ভালোবেসেছিলাম, তোকে সব সময় দেখতাম, কিন্তু আমার জঘন্য কাজ আমি করিনি। শুধু আকাশের কথা শুনে আমাকে অবিশ্বাস করতে পারলি? তুই জানিস না আমি তোকে কতটা ভালোবাসি। রিধি তখন রাগে কাঁপছিল। তার চোখে ছিল ঘৃণা, অপমান আর অবিশ্বাস। সে ক্রমাগত কাঁদছিল। তার সব বিশ্বাস ভেঙে গেছে। আমার সামনে কখনো আসবি না, তোর মুখ দেখতে চাই না আমি। তুই করেছিস, না হলে সে ভিডিও কোথায় পাবে? তুই আমাকে ভালোবাসিস না? তুই একটা পশু, তুই একটা কুকুর। সামনে আসবি না কখনো। আমি তোর পায়ে ধরছি, প্লিজ আমাকে দোষ দিস না। আমাকে একটিবার বিশ্বাস কর, আমি সব সত্যি প্রমাণ করে দেব। আমাকে একটু সময় দে। তবে শুনে রাখ, জীবন থাকলে তোকে কখনো ছাড়বো না, আমি আবার ফিরে আসবই। সর, তোর দূরে যা। তোর মতো পশুকে আমি ভালোবাসি না। আমার ভালোবাসা তোর কোনো যোগ্যতা নেই। তুই আমার সামনে থাকলে আমার দম বন্ধ হয়ে আসবে। ঠিক আছে, চলে যাব আমি, কিন্তু মনে রাখিস একদিন সত্যিটা ঠিকই সামনে আসবে। এরপর রাতের আর কিছুই করা ছিল না।
অপমান আর ঘৃণার ভার নিয়ে সে সেদিনই অস্ট্রেলিয়ার টিকিট কাটে। ভিসা টিকিট কনফার্ম করে সে পাড়ি জমায় বিদেশে। গ্রাম ছেড়ে শহরের উদ্দেশ্যে রওনা হয়। বাসের সিটে হেলান দিয়ে শুয়ে থাকে, কিন্তু তার চোখে ঘুম আসে না। মোবাইলটা হাতে নিয়ে সে বন্ধুদের গ্রুপে একটা মেসেজ করে দেয়, সবাই ভালো থেকো আর আমাকে মাফ করে দিও সবাই। এই বলে সিম খুলে মানিব্যাগে রাখে রাত। তারপরেও কেন জানি সব কিছু স্বপ্নের মতো লাগে। কিছুই যেন সে মেনে নিতে পারছে না। চোখ দুটো দিয়ে নীরবে পানি পড়তে থাকে। রাতে আর তার ঘুম হয় না। সেই পুরনো স্মৃতিগুলো একের পর এক তার চোখের সামনে ভেসে ওঠে। প্রথম যেদিন হৃদিকে ভালোবাসার নজরে দেখেছিল, বুকের ভিতরটা কেঁপে উঠেছিল। তখন রাত কলেজে পড়ে। সে তার বন্ধুদের সাথে কলেজের সামনে বাইকে বসে আছে। রাত, নয়ন, রাফি, সিয়াম, রাকিব সবাই মিলে সিগারেট ফুঁকছে আর আড্ডা দিয়েছে। বাইকের হ্যান্ডেলে কোনো রেখে রাত খুব ভাব নিয়ে বসেছিল। সে সময় সে এলাকার কিছুটা বখাটে হিসেবে পরিচিত ছিল। এমন সময় সিয়াম বলল, দেখ ভাই, মালটা সেই কিন্তু একেবারে ফাটাফাটি। মালটা? তুই এখানে মালটা বেলি কই? চাচা তো বাদাম বেচছে, ফল তো নেই। রাতের কথা শুনে বাকি হারামিগুলো হো হো করে হেসে দেয়। তাদের হাসির শব্দে যেন কলেজের গেট কেঁপে ওঠে। এবার সিয়াম রাগী লুক নিয়ে রাতকে বলল, হারামি, পেছনে দেখ, ওদিকে দেখ। রাত পিছন ঘুরে তো পুরোই আকাশ থেকে পড়ে। চোখ দুটো তার স্থির হয়ে যায়। এটা সে কি দেখলো? তার চোখ যেন তার কথাই শোনে না। হৃদি আপু তার কলেজের গেট দিয়ে ভিতরে ঢুকছে। সে এখানে কেন? হৃদি তখন অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়। তার পরনে গোলাপি রঙের সালোয়ার কামিজ, চোখে কাজলের রেখা, চুলগুলো হালকা ঢেউ খেলানো। হৃদি সেই সরল সৌন্দর্য রাতের বুকে যেন এক নতুন অনুভূতি জাগিয়ে তোলে। সেদিনই হৃদি আপুকে দেখে রাতের বুকের ভিতর কেমন যেন একটা মোচড় দিয়ে ওঠে। তার মুখ দিয়ে কোনো গালি বা হাসি কিছুই বের হয় না। সে কেবল অপলক দৃষ্টিতে তাকিয়েই থাকে। চোখ দুটো হাত দিয়ে ডলে আবারও তাকাতে যাবে তার আগেই হৃদি অফিস রুমে ঢুকে গেল। রাতের মাথায় তখন কোনো কাজ করে না। সে যেন নিজের সমস্ত বখাটেপনা ভুলে যায়। তার এই অস্বাভাবিক অবস্থা দেখে হারামিগুলো কেমন করে তার দিকে তাকিয়ে আছে। মনে হয়েছে যেন তারা এখন এলিয়েন দেখছে। কিরে, আমাকে এর আগে দেখিসনি? এভাবে তাকিয়ে আছিস কেন সবাই? তোকে তো এর আগে দেখিনি। আমার বন্ধু রাত তো তুই না? শালা, যে মেয়ে দেখলে মুখ দিয়ে গালির বদলে ফুল ঝরতো না, সেই তুই আজ এভাবে তাকিয়ে কি দেখিস? ওটা তোর রিধি আপু না? মনে হয় ভূত দেখেছে। কি হয়েছে রে? শালা, ওটা আমার মামাতো বোন, আমার হৃদি আপু। তোদের চোখে কি ছানি পড়েছে? আমার থেকে 2 বছরের সিনিয়র। তবে মামা, প্রেমে পড়ে গেছি রে। মানুষ কি সারা জীবন এক থাকে? আজ থেকে আমিও চেঞ্জ হয়ে গেছি। হৃদি আপুকে আমার চাই দোস্ত। তোরা যেভাবে পারিস ম্যানেজ কর। আমি তো শেষ রে বন্ধু। কিরে, হঠাৎ কি হলো তোর? রিধি আপু তোকে কোনো দিন পাত্তা দেবে না। তুই তো পাড়ার বখাটে, তাছাড়াও তোকে সে ছোট ভাই মনে করে। চুপ, পাত্তা দিক বা না দিক, আমি এখন থেকে ভালো হয়ে যাব। আর আজ থেকে আমি শুধু হৃদি আপুর কথাই ভাববো। তোরা আমাকে সাহায্য করবে, আমি তাতে পটেতে থাকবো। অতীতে ফিরে গিয়ে রাতের চোখ ভিজে ওঠে। সে এখন এই ব্রিজের উপর দাঁড়িয়ে আছে আর তার বন্ধু রাফি বলছে রীতি তার জন্য বিয়ে ভেঙে দিয়েছে। এখন রাতের মনে হয় কেন সে রীতিকে বোঝাতে পারেনি, কেনই বা রীতি তাকে এত সহজে অবিশ্বাস করে এত বড় মিথ্যা অপবাদ দিল। যদি রীতি সেদিন একবারের জন্য হলেও তাকে বিশ্বাস করতো, তাহলে এই 5 বছর হয়তো তাদের এমন কষ্টের হতো না। রাত তখন তার বন্ধুদের দিকে ফিরে তাকায়। তার চোখে এখন পুরনো রাগ নেই, আছে কেবল এক চাপা জিজ্ঞাসা। রাফি, তোরা বল, হৃদি আপু কি আকাশের মিথ্যা বুঝতে পেরেছিল? কেন সে আমাকে ভালোবাসে বলল? 5 বছর পর এই সত্যি জানার পর আমার মনে হচ্ছে আমি আরো বড় যন্ত্রণা পাচ্ছি। হ্যাঁ দোস্ত, সে বুঝতে পেরেছিল আকাশকে পুলিশ ধরে নিয়ে যায়। সব সত্যি তখন সবার সামনে আসে। হৃদি আপু অনুশোচনায় ভুগতে থাকে। সেই অপরাধ বোধেই সে বিয়ে ভেঙে দেয়। সে হয়তো ভেবেছিল তুই ফিরে আসবি।
সে এখন কোথায় থাকে? সে কি আমার খোঁজ করতো? সে তোর বাড়ির পাশেই থাকে রে গাধা। বিয়ে ভেঙে যাওয়ার পর তার বাবা মা তাকে আর মেনে নিতে পারে না। রিধি আপু খুব একা থাকে, তোর জন্য সে এখনো অপেক্ষা করে। রাত চুপচাপ দাঁড়িয়ে থাকে, নিচে পানির স্রোত বইছে, সেদিকে সে এক দৃষ্টিতেই তাকিয়ে থাকে। রাত যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না যে রিধি আপু তাকে ভালোবাসে। যে মেয়ে জুতা দিয়ে মারতে চেয়েছিল সেই মেয়ে কিনা তারই জন্য বিয়ে ভেঙে দিয়েছে। রাতের বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে, যেন রিধির সেই কড়া অপমানের চেহারাটা হঠাৎ করেই চোখে ভাসছে। দোস্ত, রিধিয়াপুর প্রেমে পড়ার দিনের কথা মনে পড়ে? মনে পড়বে না কেন? সব সময় তাকে আপু হিসেবে দেখতাম। সেদিনই তো প্রেমে পড়েছি তাকে দেখে। তারপরই তো ওনার পিছু পিছু করেছি, তাকে খেয়াল রেখেছি। উনি তো বোঝেনি সে যে কি চাই তো জানতামই না। আগের কথা বাদ দে, সে এখন তোকে চাই। হ্যাঁ রে দোস্ত, সে এখনো একা আছে। তুই আবার লাইন মার, দেখবি এবার সিনিয়র আপু পটে যাবে। মানে বিয়ে ভাঙার পর সে অন্য কোথাও যায়নি বা কারোর সাথে সম্পর্ক করেনি বা তার বিয়ের কথা হয়নি? না, সে এখন তোর মামার নতুন বাড়িতে থাকে। তার ঘরের দিকে তাকালেই তোদের বাড়ির ছাদ দেখা যায়। খোঁজ নে দেখ, সে তোর অপেক্ষাতে আছে। তোর বোনের থেকে মাঝে মাঝে ইনফরমেশন নিতাম। রাতের ভাবনা আবারও দোতলার সেই নতুন বিল্ডিংটার দিকে চলে যায়। সেখানকার ছাদে সে কিছুক্ষণ আগে তার মামি সুমিকে দেখেছিল। বন্ধুদের কাছ থেকে রিদির 5 বছরের কষ্টের কথা এবং আকাশের ষড়যন্ত্রের কথা শুনে রাত যেন নতুন করে শক্তি পায়। সে আর দেরি না করে বন্ধুদের নিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করে। রাত তার বাড়িতে আসে, ততক্ষণে সন্ধে হয়ে গেছে। চারপাশ হালকা অন্ধকারে ডুবে আছে। সে সোজা ছাদে যায়। 3 তলা বাড়িটির ছাদ থেকে আশেপাশের পুরো গ্রাম দেখা যায়। ছাদে এসে সে দেখতে পায় পাশের নতুন বিল্ডিংটির ছাদে তার ছোট বোন ইফতি একা বসে আছে। ইফতি আকাশ দেখছে। রাত তাকে ডাকতে যাবে, তখনই পাশের বিল্ডিংয়ের সিঁড়ি ভেঙে একটা মেয়ের ছায়ামূর্তি ছাদে ওঠে। রাত সেদিকে তাকাতেই দেখে রিদি আপু এসেছে। রিদি ছাদে উঠে ইফতির সাথে কথা বলছিল। রাতকে দেখে রিদির চোখে এক ঝলক আনন্দ খেলে যায়। রাত তাকে দেখে সঙ্গে সঙ্গেই ছাদ থেকে চলে যেতে চায়। তখনই রিদি তাকে ডাক দেয়। এই রাত, দেখা করো আমার সাথে, তোমার সাথে কথা আছে। আমি আসবো নাকি তুমি আসবে? রাত চলে যেতে যেতে থমকে দাঁড়ায়। তার মনের ভিতরে পুরনো ক্ষোভ আর নতুন আবেগের এক তীব্র দ্বন্দ্ব শুরু হয়। কি কথা আপু? রিধি রাতের কাছে এগিয়ে আসে। ইফতি অবাক হয়ে তাদের দিকে তাকায়। এই আপু বলো কেন? রিদি বলে ডাকো। তুমি তো সবসময় রিদি বলেই ডাকতে। তোমাকে তখন আপি বলতে বলতাম, তুমি আরো বেশি করে নাম ধরে ডাকতে। আচ্ছা আমি আসি, মামার সাথে দেখা করতে হবে। রাত দ্রুত নিচে নেমে আসে। তার মা ফাহিমার ঘরেই তার মামা মামি এসেছে। রাত তাদের ঘরের দিকে আসতেই রিদি দ্রুত সিঁড়ি বেয়ে নিচে আসে এবং রাতের হাত ধরে টেনে নিয়ে যায়। আপনি কি করছেন রিদি? হাত ছাড়ুন। রিদি কোনো উত্তর না দিয়ে রাতের হাত ধরে টেনে আবারও ছাদে নিয়ে আসে। ইফতি নিচে নেমে গেছে। ছাদে এখন শুধু তারা দুজন। রিদি রাতকে নিজের দিকে টেনে নেয় এবং তাকে শক্ত করে জড়িয়ে ধরে। রাত হতভম্ব হয়ে যায়। সে সাথে সাথে নিজেকে ছাড়িয়ে নেয়। কি করছেন আপু? আবার কি আমাকে ঝামেলায় ফেলাবেন? আবার কাউকে কিছু বলে দেবেন, তখন আবার মার খাবো। এই 5 বছর তো মার খেয়েছি শুধু। রাত ব্যঙ্গাত্মকভাবে কথাটা বলে, তার চোখে পুরনো অপমানের ছায়া। তোর পাগল, যেদিন তুই চলে গেলি সেদিনই জানতে পারি আকাশ তার লোকদের দিয়ে ওই কাজটা করিয়েছিল। আকাশকে বাবারা পুলিশে দেয়। তোকে ভুল বুঝেছিলাম। আমি তারপর তোকে ভালোবাসি রাত। হৃদি চোখে তখন অনুশোচনা, ভালোবাসা এবং 5 বছরের অপেক্ষার ক্লান্তি। কিন্তু আমি আপনাকে ভালোবাসি না, সরি। রাত এই কথাটা বলে। রাতের মনে হয় 5 বছরের হৃদির জন্য তার মনে তৈরি হওয়া ক্ষতগুলো শুকিয়ে গেছে। সে এখন আর সেই দুর্বল কিশোরটি নয়। কি বলিস তুই? আমাকে ভালোবাসিস না? আমাকে বিয়ে করতে হবে বুঝছিস? আপনি আমার এক্স গার্লফ্রেন্ড, যদিও একতরফা ভালোবাসতাম। এখন আর সেই দিন নেই। আর
আমি যে তোর জন্য 5 বছর অপেক্ষা করেছি, তোর জন্য বিয়ের স্টেজে বিষ নিয়ে উঠেছিলাম, তোকে ফিরে পেতে চেয়েছিলাম বলে কারোর সাথে বিয়ে করিনি। নিচে চল, তোর জন্য সারপ্রাইজ আছে একটা। কথাটা বলেই রিধি রাদের হাত ধরে টেনে নিচে চলে আসে। তারা ড্রয়িং রুমে আসে। সেখানে দেখতে পায় রাদের বাবা মা, মামা মামি সবাই সোফায় বসে আছে। রিধির বাবা মা অর্থাৎ সাইদ সাহেব ও সুমি বেগমও উপস্থিত। রাদ আর রিমিকে একসাথে দেখেই রাদের বাবা রাহিল সাহেব দুর্বল শরীরেও হাসি মুখে বলে ওঠে, এই তো ওরা দুজন চলে এসেছে, তাহলে এবার আসল কথাটা বলা যাক। কি বলো ভাই তোমরা? হ্যাঁ, শুরু করো। হ্যাঁ ভাবি, এখন বললে ভালো হয়। রাত, তোকে এখানে ডেকেছি আসলে দুটো কারণে। তোর বাবা অসুস্থ, আর আরেকটা কারণ, তোর বাবা চাই রিধির সাথে তোর বিয়ে দিতে। রাদের কাছে কথাটা অবিশ্বাস্য মনে হয় যে মেয়ের জন্য তার মা বাবা তাকে বাড়ি ছাড়া করেছে, অপমান করেছে, সেই মেয়ের সাথেই রাদের বিয়ে। রাত প্রথমে ওর মায়ের দিকে তাকায়, তার চোখে অবিশ্বাস আর প্রশ্ন। ফাহিমা বিষয়টি বুঝতে পারে। তিনি উঠে এসে রাদের কাছে আসে, রাতকে টেনে একটু আলাদা জায়গায় নিয়ে যায়। এসব কি মা? আমি রিধিকে বিয়ে করবো না? তুমি জানো না কি হয়েছিল? দেখ বাবা, 5 বছর আগে যা হবার হয়েছে সেসব ভুলে যা। তুই যেমন আমাদের ভুলগুলো ভুলে গিয়ে ফিরে এসেছিস, রিধির বিষয়টাও ভুলে যা। মেয়েটা খুবই কষ্ট করেছে এই 5 বছর। কত বিয়ের কথা আসছিল, তোর জন্য সব বিয়ে ভেঙেছে। ওর বাবা কত কথা শুনেছে, সে তো ওর শাস্তি পেয়েছে। তোর বাবাও রাজি। তোর বাবার দিকে তাকিয়ে মেনে নে বাবা, উনি হয়তো আর বেশি দিন বাঁচবে না। কিন্তু মা। আর না করিস না, এই বাড়িতে শান্তি ফিরুক। রাত চুপচাপ দাঁড়িয়ে থাকে। সে জানে রিধিকে সে আর ভালোবাসে না, কিন্তু তার অসুস্থ বাবার শেষ ইচ্ছার কথা ভেবে সে নিজেকে দুর্বল মনে করে। তার মনে হয় বাবার কাছে তার মান সম্মান, ভালোবাসা, ঘৃণা সব তুচ্ছ। সে তার বাবার দিকে একবার তাকায়, তার চোখ দুটো করুণ। রাত রাজি হয়। রাত এসে সবার সামনে দাঁড়ায়। আচ্ছা রাজি আমি, তবে বিয়ে এখনই হতে হবে। সাইদ অবাক হয়ে যায়। এখনই? আচ্ছা, তাহলে কাজী ডাকার ব্যবস্থা করি, কোনো সমস্যা নেই। রাহিল সাহেব স্বস্তির হাসি হাসে। ফাহিমাও দীর্ঘশ্বাস ফেলে রিধির দিকে তাকায়। রিধির চোখে তখন আনন্দ আর তৃপ্তি। রিধি আর রাদের বিয়ে হয়ে গেছে। আজ সন্ধ্যায় বিয়ে পড়িয়ে গেছে কাজী সাহেব। রিধি বসে আছে বাসর ঘরে। রাত ভাবছে রুমে ঢুকবে কি ঢুকবে না। 5 বছর আগের কথাগুলো মনে পড়ছে ভীষণ। রাত ভাবেনি এই রিধির সাথেই তার বিয়েটা হবে। সেই সময়টাতে একমাত্র রিধির মা সুমি ছাড়া তার পাশে কেউই ছিল না। সবাই এত এত অপমান করেছে, অথচ কেউ তার কথা বিশ্বাস করেনি। রিধির কথাতেই সবাই মেনে নিয়েছিল রাধই কাজটা করেছে, যা রাদের উপরে এখনও যেন অভিশাপের মতো। রিধিকে সে যেন মেনে নিতেই পারছে না। পুরনো কথাগুলো বারবার রাদের মনে পড়ছে। রাত সেসব ভাবতে ভাবতেই ভিতরে আসে। ভিতরে এসে দেখে রিধি বসে আছে। রাত এসে সরাসরি বলে, রিধি আপু, আপনাকে সরাসরি বলছি, আসলে আমি আপনাকে বিয়ে করেছি বাবার জন্য, কিন্তু আপনার প্রতি আমার কোনো ভালোবাসা নেই, কোনো চাহিদাও নেই, কোনো ইচ্ছেও নেই। আপনাকে বউ হিসাবে আমি মানতে পারছি না। আপনি আসলে আমাকে ভালোবাসেন কি না সেটাও আমার কাছে মুখ্য বিষয় না। বাঁচতেও পারেন, আবার নাও বাঁচতে পারেন। মা বাবা মেরেছিল, সেটার দাগ এখন আমার গায়ে আছে। তারা মেরেছে সেটা আমার কাছে মুখ্য বিষয় না, কিন্তু যে অবিশ্বাস তৈরি হয়েছিল, যে অপবাদ দিয়েছিল, সেটা মেনে নিতে কষ্ট হয়েছে। প্রথম 3 বছর আমি মিথ্যা অভিযোগ, অপমান সহ্য করতে পারিনি। আপনাকে নির্লজ্জের মতো ভালোবাসি বলেছিলাম, আপনি অপমানও করেছিলেন। যাই হোক, যা হবার হয়ে গেছে। রিধি কেঁদে ফেলেছে। রিধি এতদিন ভেবে এসেছে রাদু তাকে ভালোবাসে। তার এমন স্যাক্রিফাইস রাদের কাছে যেন কিছুই না। রিধি সিদ্ধান্ত নেয় সে একাই রাতকে ঠিক করে নেবে, ভালোবাসতে বাধ্য করবে। সে বিছানা থেকে উঠে আসে, রাতের হাত ধরে বলে, রাত, আমি জানি তোকে অনেক কষ্ট দিয়েছি। আমার বোঝা উচিত ছিল যে বাড়ির মানুষকে বিশ্বাস করা উচিত, বাইরের কারো কথা বিশ্বাস না করা। কিন্তু কি করব, রেগে গিয়েছিলাম, আমাকে মাফ করে দে রাত।
রাত কিছু না বলে ছাদে চলে যায়। ছাদের এক কোণে দাঁড়িয়ে সে কথাগুলো ভাবছে। রাত ছাদে দাঁড়িয়ে আছে, তার মনের ভিতর তোলপাড় চলছে। রীতির আচমকা এমন বিয়ের সিদ্ধান্ত, মা বাবা রীতিকে বউ হিসেবে মেনে নেওয়া, তার করা অপমান আর রীতির এই অদ্ভুত আচরণ, সব মিলিয়ে সে কোনো কুলকিনারা পাচ্ছে না। মাথার ভিতরে শুধু একটাই কথা ঘুরপাক খায়, রীতি কি আমাকে সত্যি ভালোবাসে নাকি এটাও? রাত, ভাবনায় ছেদ পড়ল পিছন থেকে কারো ডাকে, আর এই গলাটা আর কারো নয়, রীতিরই। রাত পিছনে না ফিরেই বলল, আপনি এখানে কি করছেন? আগে বল, তুই এখনো ঘরে না এসে ছাদে কি করছিস? আমার এখানে ভালো লাগছে তাই বসে আছি। তাই বলে এত রাত পর্যন্ত? ঘড়িতে দেখেছিস কয়টা বাজে? রাত 2টা বাজতে চললো। তো কি হয়েছে? মুখে এ কথা বললেও এত রাত হয়ে যাবে সেটা রাতও ভাবেনি। রীতি এগিয়ে আসে, তারপর বলে, কি হয়েছে মানে? তুই ঘরে আয়, রাত হয়েছে তো, চল। না, আপনি যান। কি সমস্যা? চল ঘরে। আমি যাব না বলছি না। একটা কথা আপনাকে কতবার বলবো, যান না। আপনি গিয়ে শুয়ে পড়ুন, আমার কথা ভাবতে হবে না। আমি তো যাবই, কিন্তু তুই এখানে থেকে কি করবি শুনি? আকাশে তারা গুনবি নাকি? হ্যাঁ, তাই করব, দাঁড়িয়েই থাকবো। ও, সারা রাত দাঁড়িয়ে থাকতে পারবি? বোর হয়ে যাবে না? আচ্ছা ঠিক আছে, আমিও না হয় তোর সাথে এখানেই দাঁড়িয়ে থাকবো, তাহলে বোর হবি না। কথাটা বলেই রীতি রাতের বাম হাতটা জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে বলল, তুই চাইলে সারা রাতই থাকবো, শুধু আমি আর তুই। মজা হবে অনেক। আমার কিন্তু বেশি ভালো লাগছে না। রীতির এরকম আচরণে রাতের খুবই বিরক্ত লাগছিল। তার মনের মধ্যে জমে থাকা 5 বছরের রাগ তখনও পুরোপুরি যায়নি। তাই রেগে গিয়ে একটু ধাক্কা দিয়ে রীতিকে সরিয়ে দিল রাত। ধাক্কাটা বোধহয় একটু জোরেই দিয়ে ফেলেছে। হঠাৎ করে এত জোরে ধাক্কা দেওয়ায় রীতি ভারসাম্য হারিয়ে একটু দূরে গিয়ে পড়ে যায়। তবে ধাক্কাটা দিয়েই রাত রাগী গলায় বলল, দয়া করে আপনার এই ধরনের কথাগুলো আর আমার সামনে বলবেন না, সহ্য হচ্ছে না আমার। আর প্লিজ দয়া করে এখান থেকে যান, আমাকে একটু একা থাকতে দিন, একটু শান্তিতে থাকতে দিন। আমার মাথার ভিতরে বারবার সেদিনের কথা ঘুরঘুর করছে। কথাটা বলেই রাত অন্যদিকে মুখ ঘুরিয়ে তাকিয়ে রইল। রীতি যায় না, সে রাতের পিছনে এসে দাঁড়িয়েছে। তবে রিধি জ্ঞান হারাতে বসেছে, তাই সে ধীরে ধীরে বসে যায়। আর রাত অনুভব করলো সে তার পিছনে। রীতি আবারও এসে দাঁড়িয়েছে। সে না তাকিয়েই বলে, আপনার সমস্যা কি? হ্যাঁ, আমাকে কি একটু শান্তি দিবেন? যান এখান থেকে। একটা কথা আপনাকে আর কতবার বলবো? ঘুরে দাঁড়িয়ে রীতির দিকে তাকাতেই রাতের কথা বন্ধ হয়ে গেল। তাকিয়ে দেখলো রীতি অজ্ঞান হয়ে পড়ে গেছে, আর ওর কপাল থেকে রক্ত বের হচ্ছে। আসলে তখন যে ধাক্কা দিয়েছিল, ধাক্কা খেয়ে রীতি ছাদে থাকা বেঞ্চটার দিকে পড়ে যায়। আর বেঞ্চের এক কোণায় ওর কপালে আঘাত লাগার কারণেই অজ্ঞান হয়ে গেছে। সেই সাথে রক্তও বের হয়েছে। রাত মনে মনে বলল, কি করলাম আমি এটা? সাথে সাথেই রীতির কাছে গিয়ে ওকে ডাক দিল, কিন্তু কোনো সাড়া নেই। তাই রীতিকে সে কোলে তুলে নিয়ে ঘরে চলে আসে। তারপর রীতিকে বিছানায় শুয়ে দিল। এরপর ওয়াশরুম থেকে পানি এনে রীতির চোখে মুখে ছেটাতেই রীতি নড়ে উঠল। চোখ খুলতেই রাতের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। রাত নিজেকে কেমন যেন অপরাধী মনে করছিল, তাই বলল, সরি, আমি আসলে ইচ্ছে করে করিনি। রাগের মাথায় আরও এত জোরে ধাক্কাটা দিয়ে ফেলেছি। রীতি শুধু একটু হাসি দিয়ে বলল, ব্যাপার না। রাত আর কিছু না বলেই ফার্স্ট এড বক্সটা নিয়ে আসে। তুলোতে অ্যান্টিসেপটিক নিয়ে সে ওর কপালের ক্ষতটাতে লাগাতে থাকে। রীতি তার হাত ধরে বসে আর করুণ সুরে বলল, তুই কি সত্যি এখন আমাকে আর ভালোবাসিস না? দেখুন, এখন এসব বলার সময় না। আমাকে ক্ষতটা পরিষ্কার করে ব্যান্ডেজ করতে দিন। না, তুই আগে বল আমাকে ভালোবাসিস কিনা। দেখুন, এক কথা বারবার বলবেন না, আমাকে আমার কাজ করতে দিন। এই বলে যে রাতের হাতটা আবার বাড়ালো, রীতি আবারও বাধা দিল। রাতের বিরক্ত লাগে। সমস্যা কি আপনার? তুই আগে বল আমাকে ভালোবাসিস কিনা। দেখুন, আমার মাথা গরম করাবেন না, চুপচাপ বসে থাকুন। না, আগে তো। ঠাস করে একটা থাপড় দিল রাত রীতির গালে। রীতি হা করে তাকিয়ে রইল রাতের দিকে। রাত বলল, চুপচাপ কোনো নরণচরণ ছাড়া বসে থাক। আর একটা কথা বলবি তো,
ফল ভালো হবে না, একেবারে গলা টিপে ধরবো। আমাকে এখন ব্যান্ডেজটা ঠিক মতো করতে দে। থাপ্পড় খেয়ে রিধি একদম চুপ হয়ে গেছে, আর কোনো নড়চড়ও করছে না। রাত মনে মনে বলল, যাক, থাপ্পড়ে তাহলে কাজ দিছে। রিধিও মনে মনে বলে, ব্যাটা কি জোরেই থাপ্পড়টা না মারল। কিন্তু পরক্ষণে ওর চোখ বেয়ে অনবরত জল ঝরতে থাকে, আর রাতের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে রিধি। রাত সেদিকে চোখ দিল না, মন দিয়ে ব্যান্ডেজটা করে বলল, নিন, এবার শুয়ে পড়ুন, পানি লাগাবেন না, সকালেই ঠিক হয়ে যাবে। তখনও রিধি চোখ দিয়ে পানি পড়ছে, হাত দিয়ে বারবার চোখ মুছে আর নাক টানছে, কিন্তু আর কোনো কথা বলছে না। রাত যে কিছু একটা বলছে সেটাও মনে হয় সে শুনতে পায়নি, কারণ রিধি এখনও আগের মতোই বসে আছে। তখন রাত একটা ধমক দিয়ে বলল, কি হলো, শুনতে পাননি কি বলছি? আবার কি ভাবছেন? শুনেছেন? রিধি যেন হঠাৎ রাতের ধমক শুনে কেঁপে ওঠে। তারপরও সে রিধি বসে থেকে সে একই কাজ করেই যাচ্ছে, মানে চোখ মোছা আর নাক টানা। রাত তখন কি করবে বুঝতে পারে না, নিরুপায় হয়ে বলল, থাপ্পড়ের জন্য সরি, আসলে আপনি কথা শুনছিলেন না, তাই। আমি সেই জন্য কাঁদছি না, আর আমি কোনো বাচ্চা নই যে একটা থাপ্পড় খেয়ে এভাবে কান্না করব। আমি তোর সিনিয়র হই, থাপ্পড় খেয়ে আমি নয় তুই কাঁদবি। তাহলে কাঁদছেন কেন? এমনি। মানে? তুই যখন আমাকে ভালোবাসিস না, তাহলে আমার জন্য এত টান কিসের তোর? আমার আঘাত নিয়ে তোর এত মাথা কেন ব্যথা? এখানে ভালোবাসাবাসির কিছুই নাই, আর আমার আপনার আঘাত নিয়েও কোনো রকম মাথা ব্যথা নেই। আঘাত যেহেতু আমার কারণে লেগেছিল সেই জন্যই করেছে। আমি তো ধাক্কা দিয়েছি, বলতে পারেন মানুষ হিসেবে দায়িত্ব পালন করেছি। ও আচ্ছা, তাহলে ধন্যবাদ দায়িত্ব পালনের জন্য। ধন্যবাদের কিছুই নেই, আমি তো বললামই আমার কারণে হয়েছে বলে। হ্যাঁ বুঝতে পারছি, যা যা ঘুমা কি, আমার জন্য আর তোকে কষ্ট করতে হবে না, এত দায়িত্ববোধ দেখানোর কিছু নেই। আপনিও ঘুমিয়ে পড়ুন। আমার ঘুম নিয়ে তোকে ভাবতে হবে না। রাতও আর কিছু বলল না, সোজা বিছানা করে সেখানে এসে শুয়ে পড়তে গেল, আর সাথে সাথেই এক লাফে উঠেও গেল। কারণ এ কি, সোফা বেডশিট ভেজা কেন? এখানে পানি এলো কোত্থেকে? আমাকে বলছিস? এখানে নিশ্চয়ই আপনি ছাড়া আর কেউ নেই। হ্যাঁ, আপনাকে বলছি, বালিশে বিছানাতে পানি এলো কোথা থেকে? আমি কি জানি, হয়তো ঘরে বৃষ্টি আসছিল, নয়তো বিড়ালি হিসু করে দিছে। মজা করছেন আমার সাথে? এই কাজ আপনি ছাড়া কেউ করবে না। একদম না। আচ্ছা তোর বিছানা তো ভেজা, তাহলে তুই ঘুমাবি কই? তুই তো আর ওই বিড়ালের হিসু করা জায়গায় ঘুমাতে পারবি না। তাছাড়া তোর তো আবার জ্বরের অ্যালার্জি আছে। আচ্ছা এক কাজ কর, আজকে রাতটা তুই বরং আমার সাথে খাটে ঘুমাতে পারিস, আমার কোনো প্রবলেম নেই। দরকার নেই, আপনাকে আমার জন্য কষ্ট করতে হবে না। আমি না হয় আমার ছাদের ঘরেই ঘুমাবো, নয়তো এই ফ্লোরেই ঘুমাতে পারবো, আরও রুম আছে ঘুমাবো। সে কি, কেউ দেখবে না। খানিক আগে লেকচার দিলি বাইরের কেউ যেন এসব না জানে। আর তোকে বলে রাখি, তোর ছাদের ঘরে তো কালকেই আম্মু তালা লাগিয়ে দিয়েছে, বললো কদিন আর ওখানে ঘরটা খুলে রাখবে না। কেউ তো আর থাকে না, আর তুই খালি ফ্লোরে ঘুমাবি, সেই সাহস তো তোর আছে? যাই হোক, সমস্যা নেই, আমার কিন্তু তোর সাথে এক খাটে ঘুমাতে কোনো প্রবলেম নেই। তাছাড়া আমার খাট যথেষ্ট বড়ই আছে। কি ঝামেলায় পড়লাম রে বাবা, রাত মনে মনে ভাবলো। রুমে সোফাও নেই যে সেখানে গিয়ে ঘুমোতে পারবে। বিছানা করেছিল ছাদে যাবার আগে, সেটাও বিড়াল হিসু করেছে। ইফতির বিড়াল এটা। ছাদের ঘরটাতেও তালা, আর খালি ফ্লোরে বালিশ ছাড়া ঘুমানোর সাহস রাতের নেই, কারণ অ্যালার্জি হবে। রাত ওর সামনে রিধির দিকে তাকাতেই দেখলো তার গোবেচারা মুখের দিকে তাকিয়ে মুখ টিপে টিপে হাসছে রিধি। বাহ, ভালোই মজা নিচ্ছে। এই মুহূর্তে রাতের কাছে দ্বিতীয় কোনো রাস্তা নেই, তাই চুপচাপ বিছানাতে গিয়ে উঠতে যাচ্ছিল। তখনই রিধি বলে উঠল, এই দাঁড়া দাঁড়া। কি হলো? আগে যা ওয়াশরুমে গিয়ে কাপড় চেঞ্জ করে, পিছনটা তো একেবারে ভিজে গেছে। রাত তাকিয়ে দেখলো সত্যিই ভিজে গেছে। লজ্জার ব্যাপার, শুধু পিছনটাই ভিজেছে। তাই চুপচাপ ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসলো। তারপর বিছানাতে শুতেই রিধি কঠিন কণ্ঠে বলে উঠল, সুযোগ পেয়ে অপমান করতেও ছাড়ছে না রিধি। এই শোনেন, আমার ক্যারেক্টার না এত লুজ না, আগেও কিছু করিনি, এখনও করব না।
আমার কোনো ইচ্ছাও নেই। তা ঠিক আছে, তারপরেও বলে দিলাম, নিজের সেফটির জন্য আর কি। আচ্ছা ঘুমা তাহলে। হুম। রাত একপাশে কাত হয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে রাতের ঘুমটা ভেঙে গেল, আর ঘুমের রেশটা কাটতেই বুঝতে পারল রীতি তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বুকের উপর ভর করে শুয়ে আছে, আর সেই সাথে গালে কপালে পুরো মুখেই ওর ঠোঁটে ছোঁয়া অনুভব করছিল। আর রীতি ফিসফিস করে বলছিল, শোন, এত ভাব কেন তোর? আমি তোকে এত করে বলছি যে ভালোবাসি ভালোবাসি, তারপরেও তুই আমাকে বিশ্বাস করছিস না। আমাকে এতগুলো কথা শোনালি, আমি নাকি এই, আমি নাকি সেই। খুব কষ্ট হচ্ছিল তখন জানিস, কিন্তু তারপর আবার খুশিও হয়েছিলাম যখন তুই রেগে গিয়ে আমাকে আপনি থেকে তুমি করে বললি। আমি ঠিক বুঝে নিয়েছিলাম তুই আমাকে এখনো প্রচণ্ড রকমের ভালোবাসিস। কথাটা বলেই রাদের নাকে আরেকটা কিস দিল রীতি। তারপর বলতে লাগলো, কিন্তু তুই আমার উপরে ভীষণ রেগে আছিস, তাই না? তাই জন্যই তুই আমাকে ভালোবাসলেও সেটা লুকিয়ে রেখেছিস, শুধুমাত্র ইগনোরের কারণে, ইগোর কারণে। আমি তো সব বুঝে গেছি, তাই তুই যাই করিস না কেন আমি তোকে কোনোভাবেই ছাড়ছি না, বুঝলি? তারপর রিধি রাদের বুকের উপর থেকে নেমে গিয়ে পাশ থেকে জড়িয়ে ধরে বলল, আগে তো ভালোবাসি ভালোবাসি বলে আমার পিছনে ঘুরঘুর করতিস। আমি না হয় তখন বুঝতে পারিনি, তাই বলে এখন তুইও বুঝবি না যে আমি কতটা ভালোবাসি? রাত শুধু চোখ বন্ধ করে সব কিছু শুনছিল আর মনে মনে হাসছিল। তখন রীতি বলছে, চিন্তা করিস না, আমিও খুব ভালো করেই জানি কি কি করতে হবে। আজকে শুধু বিছানায় শুয়েছি, আর তোকে দিয়ে যদি ভালোবাসি না বলিয়েছি, আমার নামও রিধি না। এই বলে রিধি গালে একটা লম্বা কিস করলো। তারপর রাত মনে মনে বলল, আমিও দেখব তুমি কি কি করতে পারো, আমারও তো কষ্ট জমে আছে মনে। বিছানাতে রাদের বুকে মাথা রেখে শুয়ে আছে রিধি। রিধি তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে। রাদেরও তাকে জড়িয়ে ধরার তীব্র ইচ্ছে হয়েছিল, কিন্তু সেই ইচ্ছে দমিয়ে রেখেই সে ঘুমিয়ে পড়ে। একটু পরেই রাদের ঘুম ভেঙে যায়। সে তখন রিধিকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। রিধিও তখন ঘুমের মধ্যে অস্থির হয়ে ওঠে। রাত, এই রাত ওঠ, এই ওঠ না। রাত ঘুম ঘুম চোখে বলল, কি হলো, ডাকছেন কেন? আমি ওয়াশরুমে যাব। তো যান, আমাকে কেন ডাকছেন? ঘুমাতে দেন তো। কিন্তু তুই যদি আমাকে এইভাবে জড়িয়ে ধরে রাখিস, আমাকে না ছাড়িস, আমি কি করে যাব বলতো? রীতির কথা শুনেই রাতের খেয়াল হলো যে সে রীতিকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে। সে সাথে সাথে রীতিকে ছেড়ে দিয়ে প্রায় লাফিয়ে উঠে বিছানা থেকে পিছিয়ে গেল, আর এতটাই পিছিয়ে গেল যে ধূপ করে খাট থেকে নিচে পড়ে যায়। আরে আরে, তুই ঠিক আছিস তো? রাত নিচে পড়ে যেতেই সাথে সাথে রীতি তার দিকে এগিয়ে এলো, আর রাতকে নিচে পড়ে থাকতে দেখে সে হৃদয় কাড়া মাতাল করা হাসিটা দিল। আহ, রাত যেন মনে মনে বলল, কতদিন এই হাসিটা শুনিনি। খাটের কিনারায় বসে রীতি হেসেই যাচ্ছে। প্রথম প্রথম কিছুক্ষণ হাসিটার মায়ায় রাত মোহিত হয়ে পড়েছিল, কিন্তু যখন হাসিটা ননস্টপ চলতেই থাকলো তখন গিয়ে রাতের ইজ্জতে লাগলো। রাত উঠে দাঁড়িয়ে বলল, এইভাবে হাসার কি আছে, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল। অ্যাক্সিডেন্ট। দেখুন, একদম হাসবেন না বলে দিলাম। কিন্তু এই রীতির হাসি থামছেই না। রাতের এখন হাসিটা বিরক্তিকর লাগছে। সে ধুর বলে চলে আসছিল, তখন রিধি পিছন থেকে, আরে শোনো বলে রিধি যেই উঠে দাঁড়িয়ে খাট থেকে নামতে চাচ্ছিল, অমনি ওর নিজের ওড়নাতেই পা পেঁচিয়ে নিচে পড়ে যাওয়ার উপক্রম হয়। না, পড়েনি, তার আগেই রাত তাকে ধরে ফেলে। রীতি ভয় পেয়ে চিৎকার দিয়ে চোখ খিজে বন্ধ করে ফেলেছিল। যখন বুঝতে পারল যে সে নিচে পড়েনি, তখন গিয়ে এক এক করে চোখ খোলে। কেন জানি না রিধির ভয় মিশ্রিত মুখটা খুব মায়াবী লাগছে রাদের কাছে। সে অপলক তার দিকে তাকিয়ে রইল। রিধিও রাদের দিকে তাকিয়ে আছে। হুট করেই কিছু একটার আওয়াজে রাদের হুঁশ ফেরে। সাথে সাথে সে রিধিকে নিচে নামিয়ে দিল। রিধিও মনে হয় লজ্জা পেয়েছে ঘটনাটাতে, তাই মাথা নিচু করে এক ছুটে ওয়াশরুমে চলে যায়। রাত তার এভাবে চলে যাওয়া দেখে একটা মুচকি হাসি দিয়ে আবারও খাটে গিয়ে শুয়ে পড়ল।
হঠাৎ করেই চোখে পানি ছিটা পড়াতে আবারও রাতের ঘুমটা ভেঙে যায়। আর চোখ খুলে সামনে তাকাতেই তার চোখ কপালে উঠে গেল। রীতি এখন তার সামনে ভেজা চুলে শুধুমাত্র একটা তোয়ালে পেঁচিয়ে পিছন ফিরে দাঁড়িয়ে আছে। আকস্মাৎ এরকম দৃশ্যে রাত প্রথমে একটু ভ্যাবাচ্যাকা খেয়ে গেল, কিন্তু তারপর মুগ্ধ চোখে রীতির দিকে তাকিয়ে রইল। রীতি তোয়ালে খুলে শাড়ি পরছে আর রাত তার দিকে একভাবে তাকিয়ে আছে। রীতি এখনও দেখেনি যে রাত উঠে পড়েছে। রীতির শাড়ি পরা এখন শেষ। কাঁধের এক পাশে শাড়ির আঁচল ফেলে পিছন ঘুরে রাতকে দেখে চমকে উঠে বলল, তুই কখন উঠলি? হঠাৎ করে রীতি এভাবে ঘুরে তাকানোতে রাত কিছুটা ভয় পেয়ে গেল। গলা দিয়ে স্বর বেরোচ্ছিল না, কোনো রকমে বলতে গেল, তাও তালগোল পাকিয়ে গেল। কখন উঠলাম? এই তো এই মাত্র, মানে এখন উঠলাম। হ্যাঁ, এখনই উঠছি। ভীষণ অকওয়ার্ড লাগতে থাকে রাদের। কথাটা বলেই রাত আর ওখানে বসে থাকলো না, সোজা ওয়াশরুমে ঢুকে গেল। কারণ হৃদির সামনে বেশিক্ষণ থাকলে ধরা পড়ে যেতে পারে। আসার সময় খেয়াল করলো হৃদি তার এমন অদ্ভুত আচরণে অবাক হয়ে তাকিয়েছিল। রাতের মনে হলো সে যেন কোনো মতে বেঁচে চলে এসেছে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আরেক দফা চমকাতে হলো, কারণ বেরিয়ে দেখে হৃদি দাঁড়িয়ে। রাত কোনো কিছু বুঝে ওঠার আগেই হৃদি বলল, ফুপুমা ডেকে গিয়েছিল নিচে যেতে, জলদি চল। ও আচ্ছা, চলেন তাহলে। তারপর রাত আর হৃদি একসাথে নিচে এলো। খাবার টেবিলে বসতেই রাতের মা ফাহিমা হৃদিকে জিজ্ঞাসা করে বসলো, এই রিধি, তোর কপালে কি হয়েছে রে? রাতের মাথায় যেন বাজ পড়ল, খাম শাসছে। হৃদির কপালের চোট তো আমি দিয়েছি, আর একবার যদি সবাই সেটা জানতে পারে তাহলে তো। হৃদি তার মায়ের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে চুপ করে বসে আছে। হয়তো হৃদি কি বলবে সেটাই ভাবছে, কিন্তু বিপত্তি হলো হৃদি এখন রাতের দিকে তাকিয়ে আছে। এটা দেখে ফাহিমা বলল, কি রে, তুই রাতের দিকে তাকিয়ে আছিস কেন? হৃদির কথা কোনো উত্তর না পেয়ে ফাহিমা এবার রাতকে বলল, কি রে রাত, ওর কপালে কি হয়েছে? রাতের গলাটা শুকিয়ে গেল, এখন সে কি বলবে? আর এই হৃদিও তার দিকে তাকিয়ে আছে। এ নাকি সে তাকে ভালোবাসে? কিছু একটা বলে দিলেই তো হতো, তা না করে তাকে ফাঁসিয়ে দিল। কোনো উপায় না পেয়ে রাত আমতা আমতা করে বলল, আসলে আম্মু, আমি আসলে কালকে রাতে মানে। কিরে এমন করছিস কেন? ঠিক করে বল কি হয়েছে? না, কিছু করার নেই আর, তাই মন স্থির করে যে কথাটা বলতে যাব। অমনি হৃদি বলে উঠল, আসলে ফুপুমা, ওই কাল রাতে আলমারি খুঁড়তে গিয়ে দরজায় বাড়ি লেগে গিয়েছিল। আলমারির দরজায় আবার কি করে? না, আসলে দরজাটা খুলছিল না তো, সেই কারণেই জোরে টান দিয়ে খুলতে গিয়ে দরজাটা হঠাৎ করে। বুঝতে পারছি, তাই একটু সাবধানে খুলতে পারতি তো। দেখলি কি হলো, সবসময় খালি চটপটে কাজ। তারপর ফাহিমা সবাইকে খাবার দিয়ে দিল। রাতও হাঁপ ছেড়ে শান্তিতে একটু খেতে শুরু করে। তখন আবার হঠাৎই হৃদির মা সুমি বেগম বলে উঠল, কি রে রিধি, তোরা কি ঠিক করলি কোথায় ঘুরতে যাবি? বিয়ের পর তো ঘুরতে যেতে হয়, তোরা কোথাও যাবি না? ভেবেছিস কিছু? হৃদি বিন্দু মাত্র না ভেবে সোজা সাপটা উত্তর দিল, না আম্মু, আমরা কোথাও যাব না এখন। তখন ফাহিমা বলে উঠল, সে কি রে, তোকে কাল জিগালাম, কাল রাতেই তো বললি যে তুই ঘুরতে যাবি, আর রাতের সাথে কথা বলে আমাকে জানাবি বলেছিলি। তার মানে রাত কি তোকে কিছু বলেছে? এই রাত, তুই ওকে কিছু বলেছিস? রাতকে উদ্দেশ্য করে কথাটা বলে। রাত কিছু বলে ওঠার আগেই হৃদি বলল, না না ফুপু, ও কিছু বলেনি, ও আর কি বলবে, আমিই যাব না এখন। কেন যাবি না? সারাদিন ঘরে পড়ে থাকতে ভালো লাগে? না এমনি, আসলে। হৃদি যেন এরপর আর কিছু বলতে পারছিল না। ও সময়ে হৃদির মুখটা দেখে রাদেরই কেমন যেন লাগলো, তাই রাদি বলল, মা, আমরা যাচ্ছি। কি? কিন্তু রিধি তো। আচ্ছা ঠিক আছে। রাদের কথা শুনে হৃদি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। রাত ওর দিকে একবার তাকিয়ে আর তাকায়নি।
কিছুক্ষণ পর রীতি খেয়ে উপরে চলে গেল। রাত কিছুক্ষণ নিচে থেকে তারপর উপরে গেল। ঘরে আসতেই রীতি হাস্যোজ্জ্বল মুখে এসে রাতকে জড়িয়ে ধরে বলল, আমি জানতাম, ঠিক জানতাম যে তুইও আমাকে ভালোবাসিস। তুই আমাকে এইভাবে দূরে সরিয়ে রাখতে পারবি না। তারপর রাতকে ছেড়ে দিয়ে তার গালে একটা কিস করে আবারও বেশ শক্ত করে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। রাত তখন রীতিকে ছেলে দূরে সরিয়ে দিয়ে বলল, আপনি ভুল ভাবছেন, আমি আপনাকে ভালোবাসি না আর কখনো বাসবো না। হৃদির মুখটা নিমেষেই কালো হয়ে গেল। অবাক হয়ে বলল। তারপর হঠাৎ করে রীতি একটা হাসি দিয়ে বলল, তুই আমার সাথে মজা করছিস তাই না? আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিস তাই না? দেখ, এরকম মজা একদম ঠিক না, আমার কষ্ট হয় বুঝিস না? কথাটা বলেই হাসি মুখে আবারও রাতকে জড়িয়ে ধরে বলল, বাট আই লাভ ইউ। আর হ্যাঁ, এরকম মজা আমার সাথে ভবিষ্যতে আর ভুলেও করবি না। এক মুহূর্তের জন্য তো আমার শ্বাসই বন্ধ হয়ে গেছিল। রীতির এরকম আচরণে বেশ অবাক হলো রাত। তারপরও ওকে আবারও ঠেলে দূরে সরিয়ে দিল আর বলল, জি না, আমি কোনো মজা করছি না। আমি শুধু বাড়ির সকলের কথা ভেবেই রাজি হয়েছি। তারা খুব আশা করে এই প্ল্যান করেছে তাই। আর তাছাড়া আমার আম্মু আপনাকে নিয়ে ভীষণ চিন্তায় আছে। হয়তো আমরা ঘুরতে গেলে তার চিন্তা দূর হবে, ব্যাস এইটুকুই। রীতি আর কোনো কথা বলল না। যা বলার ওর চোখে বলে দিল। রাতের দিকে অসহায়ভাবে তাকিয়ে থাকা দুটি চোখ দিয়ে অজস্র ধারায় জল পড়তে লাগলো। রাতের ওকে দেখে খুবই মায়া হয়েছিল, কিন্তু এত সহজে ওকে ক্ষমাও করতে পারছিল না। তাই রেডি হয়ে ঘর থেকে বের হবার আগে ওকে বলে এলো, আর হ্যাঁ, আপনার পছন্দ অনুযায়ী একটা জায়গা সিলেক্ট করে রাখবেন। এই বলে রাত বাহিরে বন্ধুদের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ল। রীতি শুধু নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। আজকে বাইরে থেকে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যায়। 5 বছর পর গ্রামে এসেছে, সব কিছু ঘুরে দেখেছে সারাদিন। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় জানতে পারে তার বন্ধুর জন্মদিন। আজকে বন্ধুর বার্থডে তো, তাই ওই উছিলায় এত লেট হয়ে গেল। রীতি অনেকবার ফোন করেছিল, রাত ধরেনি, কিন্তু একের পর এক ফোন করে যাওয়ায় ফোনটা ধরেছিল। জিজ্ঞেস করছিল বাড়ি কখন ফিরবে। রাত বলে দিয়েছিল যে লেট হবে, কিন্তু এতটা যে লেট হবে সেটা সেও ভাবেনি। যাই হোক, বাড়িতে ঢুকে সোজা উপরে চলে যায় রাত। এসেই দেখলো রীতি বসে আছে। রাত ঘরে ঢুকতেই রীতি তার দিকে এগিয়ে এলো আর বলল, এত দেরি কেন হলো? আপনাকে কেন বলবো? আর তাছাড়া আমি তো আপনাকে কারণ বলেও ছিলাম, তারপরেও এমন প্রশ্ন করার মানে কি? ও সরি। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। কথাটা বলেই রীতি ঘর থেকে বেরিয়ে গেল। রাত বলতেও পারল না যে সে খেয়ে এসেছে। কিছুক্ষণ পর রীতি খাবার নিয়ে ঘরে আসতেই রাত বলল, আমি খেয়ে এসেছি। কি? কিন্তু আমি তো... কিছু একটা বলতে গিয়েও থেমে গেল রাত। রীতি মন খারাপ করে খাবারের প্লেটটা নিয়ে চলে যাচ্ছিল। তখন রাত বলল, আচ্ছা, আপনি খেয়েছেন? সেটা জেনে তুই কি করবি? যেটা বলছি সেটার উত্তর দিন। না। কেন? আসলে আমি ভেবেছিলাম তুই আসলে একসাথে খাবো, কিন্তু তুই তো... ও আচ্ছা, আপনি তাহলে খেয়ে নেন। রীতি কোনো উত্তর না দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ ঘরে বসে থাকার পর রাতের মনে হলো রীতি কি এখন আদৌ খাবারটা খাবে। এই ভেবে সেও ঘর থেকে বেরিয়ে নিজে খাবার টেবিলের কাছে আসলো। খাবার টেবিলে খাবারের প্লেট তো পেল, কিন্তু রীতিকে পেল না। আশপাশটা খুঁজেও রীতিকে পেল না। তখন কি মনে করে সে ছাদে চলে এলো। ছাদে এসে দেখলো তার ধারণাই সঠিক। রীতি ছাদের এক কোণায় রেলিং ধরে দাঁড়িয়ে আছে। কাছে যেতেই বুঝলো কাঁদছে। তখন পিছন থেকে রাত বলল, কি হলো? আপনি এখন ছাদে কি করছেন? কিছু না। আর আপনি খাবার খাননি কেন? রীতি এবার কান্না ছাড়া কোনো শব্দ বের করলো না। কি হলো? আমি আপনাকে কিছু জিজ্ঞেস করছি। কথাটা বলেই রাত রীতির হাত ধরে তার দিকে ঘোরালো। তাকিয়ে দেখলো এটুকু সময়ে কেঁদে চোখ লাল করে ফেলেছে। তখন নরম গলায় বলল, কি হলো? এভাবে কাঁদছেন কেন? এমনি। এমনি এমনি কেউ কাঁদে নাকি?
হৃদির কান্নার গতি হঠাৎ করে বাড়িয়ে দিল। তখন রাত বলল, আরে আরে, বলবেন তো কাছের কেন? তোর জন্য। আমার জন্য? আমি আবার আপনার কি করলাম? তুই আমার সাথে এমন করছিস কেন? আমি জানি আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, তার জন্য তো তোর কাছে ক্ষমাও চাইছিলাম, তারপরেও তুই আমার সাথে এমন করছিস। হৃদি থেমে একটু কেঁদে আবার বলতে লাগলো, আমি এটাও খুব ভালো করে জানি যে তুই আমাকে ভালোবাসিস, কিন্তু জানি না কেন তারপরেও আমার সাথে এমন করছিস। আমার তো কষ্ট হয় নাকি? হয় তুই আমাকে একেবারে ছেড়ে দে, নয়তো কাছে টেনে নে, এভাবে আর কষ্ট দিস না প্লিজ। হঠাৎ করেই চোখ মুখ মুছতে মুছতে সিরিয়াসভাবে বলল, আজকে তোকে স্পষ্ট করে বলতেই হবে, তুই আমাকে ভালোবাসিস কিনা বল। তুই আমাকে ভালোবাসিস কিনা বল। কি হলো, কথা বলছিস না কেন বল। রাত শান্ত গলায় জবাব দিল, না, বাসি না। কথাটা শুনেই হৃদি আবারও কান্নায় ভেঙে পড়ে বলল, হ্যাঁ, তুই আবারও মিথ্যে বলছিস। হৃদির এরকম কান্না দেখে রাদের হাসি পেয়ে গেল। না, অনেক হয়েছে, আর না, আরও কাঁদালে সমস্যা হয়ে যাবে। তাই সে হৃদিকে টেনে বুকে নিয়ে বলল, আরে বাবারে, আর কাঁদে না, কাঁদে না, আর কাঁদে না। ঠিক আছে ঠিক আছে, আমি আর তোমার সাথে এরকম করব না, সরি। এবার হৃদির কান্না দেখে কে। বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে রাদের শার্ট ভিজিয়ে দিল। অনেক কষ্টে শান্ত করার পর হৃদি নাক টানতে টানতে বলল, তাহলে বলো আমাকে ভালোবাসো কিনা। বাসি তো, খুব ভালোবাসি। তাহলে আমার সাথে এমন করছিলে কেন? সেই জন্য সরি, আমার বাবুই পাখি। কথাটা বলেই কপালে একটা চুমু দিল রাত। তখন হৃদি বলল, আর আমার সাথে এরকম করবে না তো? না, একেবারে না। ঠিক তো? একদম। তাহলে আমাকে জড়িয়ে ধরো। তখনই রাত হৃদিকে নিজের বাহু জোরে আবদ্ধ করে নিল। হৃদিও তাকে তার সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরে আছে, যেন রাত ছাড়া পেলেই কোথাও পালিয়ে যাবে। তখন রাত হৃদিকে বলল, এই শুনছো, মেঘ ডাকছে, মনে হয় বৃষ্টি আসবে। আসতে দাও, জানো আমার তোমার সাথে বৃষ্টিতে ভেজার অনেক শখ। ও তাই বুঝি, কিন্তু আমার তো আবার বৃষ্টিতে অ্যালার্জি। কথাটা বলার সাথে সাথেই বৃষ্টি নেমে গেল। হৃদি সেটা টের পেয়ে রাতকে ভিতরে নিয়ে যেতে চাইল, কিন্তু রাত ওকে শক্ত করে জড়িয়ে ধরে ছাদেই দাঁড়িয়ে রইল। তখন হৃদি অবাক হয়ে বলল, এই কি করছো? তুমি ভিজে যাচ্ছ তো, চলো ভিতরে চলো। না। কেন? আমি তোমার সাথে বৃষ্টিতে ভিজবো। কিন্তু বৃষ্টিতে ভিজলে তোমার তো জ্বর আসবে। আসলে আসতে দাও, তুমি আছো কি করতে? এরপর হৃদি আর কিছু বলেনি, সেও রাতকে শক্ত করে জড়িয়ে ধরে আছে।